আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যেটার নাম বৃত্ত বা ইংরেজিতে সার্কেল, ওইটা তোমাদের কাছে অনেকের কাছে একটু কঠিন মনে হয়। তো বৃত্ত অধ্যায়ের বেশ কতগুলো সিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই সিকিউগুলো যদি তোমরা সলভ করো তাহলে বৃত্তের যে দুইটা অনুশীলনী 4.1 আর 4.2, ওইটার মধ্যে যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়মই মোটামুটি তোমাদের কাভার হয়ে যাবে। তাহলে তোমরা পরীক্ষা তো ভালো করতে পারবে। এই সিকিউগুলো যদি আমার কাছ থেকে ভালো করে বুঝে নিয়ে তোমরা নিজেরা যদি এক দফা একটু লিখে লিখে সলভ করো তাহলে কিন্তু তোমরা সর্বোচ্চ উপকৃত হবে। আশা করা যায় এই যে সিকিউগুলো আমি একটু সলভ করে দিব, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো অনেক সহজ লাগবে। এমনিতে বৃত্তটা কেন জানি শিক্ষার্থীদের কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো সম্পূর্ণ, তারপর যে সূত্রের যে ক্লাসটা সেই ক্লাসটা যদি একটু দেখে নিয়ে সিকিউগুলো সলভ করতে আসো তাহলে কিন্তু একটু বেশি উপকার হবে। কারণ সূত্রগুলো তো তোমাদের অনেক দিন আগে হয়তো অনেকের দেখা হয়েছে, সেই সূত্রগুলো হুবহু মনে নাও থাকতে পারে, বাট কোন মেতে কোন সূত্রটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা অনেকের মনে নাও থাকতে পারে। সেজন্য সূত্রের ক্লাসটা দেখার পরে এই যদি সিকিউগুলো সলভ করো তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ উপকৃত হবে। সূত্রগুলা ডেসক্রিপশন বক্সে সূত্রগুলার যে ক্লাস সেটা লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আগে সূত্রগুলো যদি দেখো তারপর যদি সিকিউগুলো দেখো তাহলে কিন্তু একটু বেশি সহজ লাগবে। তাহলে সূত্রগুলো দেখার পরে এই ক্লাসটা দেখতে সবাই চলে আসো। আমাদের প্রথম যে সিকিউ বা যে সিকিউটা আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডে 2023 সালে আসা বৃত্ত সম্পর্কিত সিকিউ। আমরা প্রথমে প্রশ্নটা পড়ে সিকিউটাতে কি কি অংশগুলোতে কি কি জানতে চাইছে বা নির্ণয় করতে বলছে সেটা একটু বুঝে নিই। দেখো আমাদের কিন্তু উদ্দীপকে একটা বৃত্ত দিয়ে দিছে, তাই না? বৃত্তটার দিকে যদি ভালো করে তাকাও বৃত্তটার কেন্দ্র কিন্তু দিয়ে দিছে। কেন্দ্র কত দিয়ে দিছে? 2,3। তারপর এখানে কিন্তু এই যে আরেকটা ইনফরমেশন লুকায় আছে, বৃত্তটা এক্স অক্ষটাকে কি করতেছে? স্পর্শ করতেছে। তাহলে আমাদের এমন একটা বৃত্ত যার কেন্দ্র দিয়ে দিছে 2,3, আরেকটা কি ইনফরমেশন দিয়ে দিছে? বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে। আচ্ছা, এখন আমরা প্রশ্নগুলোতে যাই। প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে তিনটা অংশ। প্রথম অংশে কি বলছে? প্রথম অংশটা দেখে মনে হচ্ছে এটা উদ্দীপকের উপর নির্ভরশীল না, একটা বৃত্তের পরামিতিক সমীকরণ দিয়ে দিচ্ছে। তারপর বলছে বৃত্তটার ব্যাস নির্ণয় করো। আচ্ছা, যেহেতু প্রথম অংশটা উদ্দীপকের উপর নির্ভরশীল না, আমি আগে প্রথম অংশটাই সলভ করে ফেলি। বৃত্তটার একটা পরামিতিক সমীকরণ দিয়ে দিছে। পরামিতিক সমীকরণটা কি? আমাদের যে ক অংশ, এটা সলিউশনটা দেখো। পরামিতিক সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 25 মাইনাস টি স্কোয়ার, তাই না? আর কি দিয়ে দিছে? ওয়াই সমান টি দিয়ে দিছে। এরকম তোমরা জানো পরামিতিক সমীকরণে এক্স আর ওয়াই কে অন্য আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, নরমালি টি এবং থিটা। তো এখানে টির মাধ্যমে আছে। আমরা যদি এই টি দুইটাকে সরাই ফেলি, এক্স আর ওয়াই এর মধ্যে সরাসরি একটা সম্পর্ক নিয়ে আসি, তাইলে কিন্তু আমাদের পরিচিত কার্তেশীয় আকারটা চলে আসবে। তাইলে পরামিতিক সমীকরণকে আমরা কি করব? টিটাকে রিমুভ করব বা বাদ দিয়ে দিব বা সরাই দিব, তাইলে কিন্তু এটা কার্তেশীয় আকারে চলে আসবে। তাইলে পরামিতিক সমীকরণটাকে কার্তেশীয় সমীকরণে নেওয়ার জন্য দেখো তো এখানে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি টির মান ওয়াই। তাহলে আমরা যদি টির মান ওয়াই বসাই তাহলে দেখো তো কি হয়? এক্স স্কোয়ার সমান 25 মাইনাস টি স্কোয়ার কি হবে? টি স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার। পরে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে দেখো তো কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই পাশে কি থাকে? 25কে আমি একটু বুদ্ধি করে 5 স্কোয়ার লিখে ফেলি। তাহলে দেখো তো এই সমীকরণটা কিন্তু আমাদের পরিচিত, তাই না? আমরা সূত্রগুলো যখন পড়ছি তখন কিন্তু দেখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই বৃত্তটার ব্যাস নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু ব্যাসার্ধ ইজিলি বলতে পারি। এখানে ব্যাসার্ধ কত বলো তো দেখি? ব্যাসার্ধ সমান হচ্ছে 5 একক, তাই না? ব্যাস কি হবে? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমাদের এটার ব্যাস কত হবে? আমাদের ব্যাস কিন্তু হবে 10 একক। আশা করা যায় এই অংশটা সবাই খুব ইজিলি বুঝতে পারছো। আচ্ছা, খ নাম্বার অংশে কি বলছে দেখো তো? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তোমাকে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যার কেন্দ্রটা কোথায়? এক্স অক্ষের উপর অবস্থিত। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত।
আর উদ্দীপকে উল্লেখিত বৃত্তটার কেন্দ্র ও মূলবিন্দু দিয়া আমাদের যে বৃত্তটা বের করতে বলছে সেটা গমন করে। তাহলে আমাদের এমন একটা বৃত্ত বের করতে বলছে যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তোমাদের বোঝার জন্য জাস্ট আমি একটা রাফ চিত্র এঁকে দিচ্ছি। আমাদের খ নাম্বারে যে কথাটা বলছে, আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। বুঝতে পারছো? কেন্দ্রটা হবে কোথায়? এক্স অক্ষের উপর অবস্থিত। আবার এই বৃত্তটা উদ্দীপকে উল্লেখিত বৃত্তের কেন্দ্র, উদ্দীপকে যে উল্লেখিত বৃত্তটা এটা কেন্দ্র কত বলো তো? 2,3, তাই না? 2,3 হয়তো এই দিকেরই কোনো একটা বিন্দু হবে। আমি কিন্তু একটা রাফ চিত্র আঁকতেছি। 2,3 বিন্দু দিয়ে গমন করবে, আবার কোথায় দিয়ে গমন করবে? মূল বিন্দু দিয়া। তার মানে কেন্দ্র এইখানে আর এই বিন্দুগুলা দিয়ে গমন করবে। মোটামুটি এরকম শেপের একটা বৃত্ত হবে। হাত আঁকা চিত্র তো একটু বাঁকাতেরা হলো, জাস্ট আমরা শেপটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। তাহলে আমাদের কিন্তু বৃত্তটার সমীকরণটা নির্ণয় করতে হবে। বৃত্তটার সমীকরণ আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে খ নাম্বারটার সলিউশনটা কেমন হবে? আমাদের কিন্তু একটা বৃত্তের সমীকরণ ধরে নিতে হবে, তাই না? তাহলে আমরা বৃত্তটা কেমন ধরে নিব? আমি একটু সংক্ষেপে লিখতেছি। বৃত্তটা কি ধরে নিব? এই যে এরকম ধরে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কি 0। এই সমীকরণটা আমি ধরে নিলাম। তারপরে একটা একটা করে শর্ত যদি আমরা ব্যবহার করি তাহলে জির মান পাওয়া যাব, এফ এর মান পাওয়া যাব এবং সির মান পাওয়া যাব। প্রথমে আমরা দেখো শর্তটা কি বলছে, কেন্দ্র কিন্তু এক্স অক্ষের উপর। কেন্দ্র মানে এই যে এই সমীকরণ যেটা ধরছি এটার কেন্দ্র কিন্তু -g, -f। তাহলে কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তুমি কিন্তু কেন্দ্রের কোটিটা শূন্য লিখতে পারবা, তাই না? এক্স অক্ষের উপর অবস্থিত যে বিন্দুগুলা তাদের কোটিগুলা শূন্য হয়, তার মানে এখানে আমাদের এফ এর মান 0। তুমি শর্তগুলা ব্যবহার করবা। আর তারপরে তো লেকচারটার যে ভিডিও টিউটোরিয়াল এটার নিচে কমেন্টে আমরা এই যে সিকিউটার সলিউশনটার একটা পিডিএফ দিয়ে দিব এবং ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা থাকবে এটা ডেসক্রিপশন বক্সেও তোমার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। এখানে সম্পূর্ণ সলিউশনটা সুন্দর করে দেওয়া আছে। তো আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো সিকিউ ডিসকাস করতে গেলে তো ভিডিওটার লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। আমি ভালো করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। বিস্তারিত সলিউশনটা পিডিএফ থেকে তোমরা দেখে নিবা এবং অবশ্যই একবার নিজে নিজে সলভ করে নিবা। তাহলে আমাদের বৃত্তটার কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, সেই জন্য আমি কিন্তু কি শর্ত পাবো? আচ্ছা অল্প একটু লিখতেছি হিন্টসটা। কেন্দ্র এক্স অক্ষে, তাই না? কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হওয়ার কারণে আমাদের কি হবে? এফ ইকুয়াল টু 0 হবে। একটা শর্ত কিন্তু আমি পেয়ে গেলাম, এই যে এফ এর মান 0। তাহলে কিন্তু বৃত্তটার সমীকরণটা একটু ছোট হয়ে যাবে, তোমার পরবর্তীতে এই পদটা লেখা লাগবে না। ওকে, তাহলে আমি এই পদটা বাদ দিয়ে দিলাম। তাহলে বলো তো সমীকরণটার আকারটা কেমন দাঁড়াবে? সমীকরণটার আকার দাঁড়াবে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0। তারপর কিন্তু আরেকটা শর্ত দিয়ে দিছে, উল্লেখিত উদ্দীপকের বৃত্তের কেন্দ্র দেওয়া যায়, আবার মূল বিন্দু দেওয়া যায়। এই যে মূল বিন্দু খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত, বৃত্তটা মূল বিন্দু দিয়ে গমন করে। তার মানে মূল বিন্দু দিয়ে বৃত্তটা সমীকরণ সিদ্ধ হবে, তাই না? মূল বিন্দু দিয়ে যেহেতু বৃত্তটা গমন করে, আমাদের কিন্তু সূত্রে আছে মূল বিন্দু দিয়ে গমন করলে সমীকরণের যে ধ্রুবক সেইটার মানটা শূন্য হয়ে যায়। তুমি যদি মূলবিন্দু দ্বারা সিদ্ধ করো এক্স ওয়াই যে আছে পদগুলাতে, ওই পদগুলা কিন্তু শূন্য হয়ে যাবে। তাতে বাকি থাকবে শুধু সি। সির মান 0। মূলবিন্দু দিয়ে সিদ্ধ করলে কি পাবা? সির মান 0। আর কি বাকি আছে? আর বাকি আছে আমাদের জি, অজানা ধ্রুবক। আর কি বাকি আছে? জি। জির মান বের করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে আমাদের কিন্তু সিটা 0 হয়ে যাচ্ছে। তারপর দেখো তো সমীকরণটা কেমন আছে। আমি অঙ্কটা একটু বিস্তারিত দিয়ে দিচ্ছি সলভ করে। সমীকরণটার বাকি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়াল টু 0। আরেকটা অজানা ধ্রুবক বাকি আছে, সেটা হচ্ছে জি। জির মান পাওয়ার জন্য উদ্দীপকে উল্লেখিত যে বৃত্ত তার কেন্দ্র দিয়ে গমন করে। তার মানে এটা আবার 2,3 বিন্দু দ্বারাও তোমরা সিদ্ধ করতে পারবে। 2,3 বিন্দুগামী। তাহলে এটা দ্বারা যদি সিদ্ধ করো তাহলে বলো তো কি হবে? 2,3 বিন্দু দ্বারা যদি সিদ্ধ করো তাহলে এখানে কিন্তু আসবে 4 যোগ 9 প্লাস এক্স এর জায়গায় 2 বসাইলে 4g, তাই না? ইকুয়াল টু কিন্তু 0। এখান থেকে আমি একটু সংক্ষেপে লিখতেছি, জির মান কি আসবে দেখো তো। 4 আর 9 মিলে 13, 13 ওই পার গেলে -13, -13কে 4 দ্বারা ভাগ করলে -13/4। তাইলে কিন্তু আমাদের এই যে সমীকরণটা শেষমেশ কিন্তু এই চেহারায় দাঁড়াইছিল।
সেখানে যদি তুমি জির মানটা বসাও, জির মানটা যদি বসাও তাহলে তোমার সমীকরণটা কি হচ্ছে? সমীকরণটা ফাইনালি কি হচ্ছে? সমীকরণটা ফাইনালি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 13/4 এক্স ইকুয়াল টু 0। পরে যদি একটু সরল করে ফেলো, এটাকে যদি তুমি যেখানে হালকা একটু কাটাকাটি চাই, নিচে থাকে -2, 2 দ্বারা যদি গুণ করো তাহলে তোমার হবে কিন্তু 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তারপর কি থাকে -13x ইকুয়াল টু 0। এইটাই কিন্তু আমাদের বৃত্তটা সমীকরণ। এরপর আমরা শেষ অংশটা যদি দেখি, আমাদের বলছে ওসি স্পর্শকটা সমীকরণ নির্ণয় করো। দেখো তো এই যে ওসি স্পর্শক, চিত্রে স্পর্শক ওসি কিন্তু একদম নির্দিষ্ট করে দিয়ে দিছে। এই যে ওসি স্পর্শক, ওসি স্পর্শকটা কিন্তু মূল বিন্দু দিয়ে গমন করে, তাই না? মূল বিন্দু দিয়ে গমন করে এমন একটা সরল রেখাই কিন্তু আমাদের ওসি স্পর্শকটা, তাই না? তাহলে মূল বিন্দু দিয়ে গমনকারী সরল রেখা কেমন হয়? ওসি স্পর্শকের সমীকরণটা আমাদের কিন্তু মূল বিন্দুগামী। ওসি স্পর্শকটা আমাদের কেমন? মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী রেখা কেমন হবে? y = mx, তাই না? এখানে m এর মানটা আমাদের বের করতে হবে। m এর মানটা বের করলেই কিন্তু আমরা ওসি স্পর্শকটা পাওয়া যাব। সেজন্য আমাদের কিন্তু একটা শর্ত আছে, তোমরা কি শর্তটা মনে করতে পারো? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তটার ব্যাসার্ধের সমান, তাই না? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? বৃত্তটার ব্যাসার্ধের সমান। আচ্ছা, তাইলে এই সমীকরণটাকে আমরা একটু আদর্শ আকারে লিখে নিই। আদর্শ আকারে লিখলে আমি y কে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাতে আমরা কিন্তু এরকম লিখতে পারি mx - y = 0। mx - y = 0, এটা সমীকরণটাকে একটু আদর্শ আকারে লিখে নিলাম। এখন কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বৃত্তটার ব্যাসার্ধের সমান হবে। এখন এই যে বৃত্ত, এই বৃত্তর ব্যাসার্ধ কত? বৃত্তটা কিন্তু আমাদের এই যে x অক্ষকে স্পর্শ করতেছে, তাই না? x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের কোটির পরম মান, তাই না? বৃত্তটার ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ r এর মান হবে কেন্দ্রের কোটির পরম মান। কেন্দ্রের কোটি তো 3 যেহেতু ধনাত্মক সংখ্যা, ওর মডুলাস নিলে 3 হবে। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু 3। তাহলে m এর মান বের করার জন্য আমরা কি কনসেপ্ট ইউজ করব? কেন্দ্র থেকে স্পর্শকের যে লম্ব দূরত্ব সেটা কিন্তু ব্যাসার্ধের সমান হবে। তাইলে ওই শর্ত মতে আমরা কি লিখতে পারবো? কেন্দ্র থেকে যে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, সেটা কিন্তু আমাদের এই যে বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের কিন্তু একটা সূত্র ইউজ করতে হয়। ওই সূত্রটা স্ট্রাকচার কিন্তু এরকম, তাই না? তাহলে কেন্দ্র কত? 2,3 বিন্দু থেকে এই রেখাটা লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বের করার নিয়ম কি? এই বিন্দুতে এটাকে সিদ্ধ করতে হবে। x এর জায়গায় 2 বসবে, y এর জায়গায় 3 বসবে। তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারি 2m - 3। নিচে কি হবে? নিচে হবে কিন্তু x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ। x এর সহগ কিন্তু m, y এর সহগ কত? -1। তাহলে নিচে হবে m² + 1। এই পুরো ফলাফলটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ আমরা কত পাইছি? 3 পাইছি। এখন এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো। আমরা লিখতে পারবো কিন্তু এরকম 2m - 3, ওই পার কি হবে? 3 × m² + 1। পরে যদি আমরা উভয় পাশে বর্গ করি, বর্গ করলে কিন্তু মডুলাস বাদ পড়বে, হোল স্কয়ার হয়ে যাবে। বর্গ করলে বাম পাশে কি হয়ে যাবে? হোল স্কয়ার। এই হোল স্কয়ারটা যদি আমরা করে ফেলি তাহলে দেখো তো কি আসবে? এখানে আসবে কিন্তু 4m² - 2ab, 2 × 3 6 × 2 12m + 9 সমান, এটা কিন্তু বর্গ করলে 9 হয়ে যাবে, আর এখানকার রুট উঠে যাবে। আমি একবারে লিখতেছি 9m² প্লাস, এটা কিন্তু বর্গ করার কারণে 9 হয়ে যাবে। পরে কিন্তু আমরা 9 বাদ দিয়ে দিতে পারি। m² গুলোকে যদি এক পাশে জমা করি, 9টার থেকে 4টা বাদ যাবে। আমি সবগুলোকে ডান পাশে নিয়ে লিখতেছি। তার মানে আমাদের বাকি থাকে 5m² + 12m = 0। এখান থেকে তুমি যদি m কমন নাও তাহলে কিন্তু তুমি লিখতে পারবা 5m + 12 = 0। তাতে কিন্তু m এর দুইটা মান আসে। m এর মান কি কি? m এর মান 0, আর একটা হচ্ছে m এর মান -12/5। আচ্ছা, m এর দুইটা মান। m এর মান যদি 0 বসাও তাহলে কি ঘটনাটা ঘটে দেখো তো। m এর মান যদি 0 বসাও তাহলে তোমার কিন্তু এই জায়গায় এই পদটা 0 হয়ে যাচ্ছে। m = যদি আমি ওইখানকার পরে কিন্তু এদিকে লিখতেছি, m = যদি 0 হয়, m = 0 হলে কি হবে? আমরা লিখতে পারবো 0 - y = 0। তার মানে y = 0।
y = 0টা কোন রেখা? x অক্ষ। x অক্ষ তো এমনিতেই উদ্দীপকেই দেওয়া আছে, x অক্ষ স্পর্শ করতেছে। তোমার এই স্পর্শকটা চাই নাই, চাইছে ওই স্পর্শকটা মূল বিন্দু দিয়েই গমন করে এটা, কিন্তু এটা তো চাই নাই। তোমাকে তো নির্দিষ্ট করে বলছে ওসি পাওয়ার জন্য m এর মান -12/5 বসাইতে হবে। তাহলে m এর মান যদি -12/5 বসাও তাইলে কি পাবা? আমরা এটাতে বসাই ফেলি। আমরা পাবো y = -12/5 × x। এইটাই কিন্তু আমাদের গ নাম্বারটার উত্তর। দুইটা স্পর্শক আসছে, কিন্তু আমাদের তো নির্দিষ্ট করে ওসি স্পর্শকটাকেই জানতে চাইছে। এখন আমরা আরেকটা সিকিউ সলভ করব, যেটা ময়মনসিংহ বোর্ডে 2023 সালে আসা খুবই স্ট্যান্ডার্ড মানের একটা সিকিউ। তো আমরা দেখে নেই, উদ্দীপকটা আগে একটু দেখে নিই। এখানে আমাদের দুইটা বিন্দু দিয়ে দিছে, পি বিন্দু একটা, আরেকটা হচ্ছে কিউ বিন্দু স্থানাঙ্ক সহ, আর একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। তাইলে উদ্দীপকে দুইটা বিন্দু আর একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। ক নাম্বারটা দেখি মনে হচ্ছে উদ্দীপকের উপর নির্ভরশীল না, তাইলে আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করি। দেখো তো আমাদেরকে যে বৃত্তটা দিয়ে দিছে সেটা কি? 3x² + 3y² - 6x - 12y + 1 = 0। এটা কিন্তু সাধারণ আকারে নাই। কেন সাধারণ আকারে নাই? কারণ আমাদের এই যে x² এর সাথে এবং y² এর সাথে সহগ 1 না থেকে 3 আছে। তাহলে আমাদের প্রথম কাজই কিন্তু হবে সাধারণ আকারে নিয়ে নেওয়া। সেজন্য আমি সবগুলো অংশকে 3 দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে আমি কি লিখতে পারবো? x² + y² - 2x 3 দ্বারা ভাগ করলে এখানে কি হবে? -4y + 1/3 = 0। ঠিক আছে? তারপর আমাদের কিন্তু চাইছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের জন্য কেন্দ্রটা ওইভাবে জরুরি না, কিন্তু আমরা কেন্দ্র ব্যবহার করে যদি ব্যাসার্ধ বের করি তাহলে কিন্তু আমাদের একটু সহজ হয়। কেন্দ্র বের করার জন্য আমাদের কি কাজ করতে হয় বলো তো? আমাদের যে কাজটা করতে হয়, এই যে এই অংশটা -2x আছে, অংশটাকে -2x দ্বারা ভাগ করতে হয়, আর এই অংশটাকে ভাগ করতে হয় -2y দ্বারা। তাতে আমরা সরল করে কি পাই বলো তো? 1,2। এই বৃত্তটার কেন্দ্র পাইছি 1,2, কিন্তু আমাদের লাগবে কিন্তু ব্যাসার্ধ। আমাদের লাগবে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধের সমান সূত্র কি আমাদের মনে আছে? √g² + f² - c, তাই না? g² মানে কিন্তু তুমি চোখ বন্ধ করে এটাকে স্কোয়ার করে দিবা। g² মানে কেন্দ্রের ভুজকে স্কোয়ার করে দিবা। আর f² কি? কেন্দ্রের কোটিকে স্কোয়ার করে দিবা। কেন্দ্রের কোটিকে স্কোয়ার করা মানে 2k²। তারপরে কি? সূত্রের -c কিন্তু আমাদের এই অঙ্কে 1/3। সি কিন্তু আমাদের অঙ্কে সাধারণ আকারের যে ধ্রুবকটা সেটাই c -1/3। পরে যদি এটাকে আমরা কি সরল করি, এই জায়গায় আসবে 1, এই জায়গায় আসবে 4 -1/3। তোমরা যদি এখানে লসাগু করো, লসাগুর হরে হবে 3। এখানে কিন্তু 3 + 3 × 4 = 12 - 1। ফাইনালি আমাদের কি আসতেছে? √12 আর 3 মিলে 15, 15 - 1 14/√3। √, যদি রুট আলাদা লিখো এত একক। ঠিক আছে? তাহলে আমরা কি ব্যাসার্ধ বের করাটা বুঝতে পারছি। আমরা কেন্দ্রের সহায়তা নিয়ে ব্যাসার্ধটা বের করে ফেলছি। আমরা যদি খ নাম্বারটা দেখি, ওইখানে কি বলছে দেখো? পি কেন্দ্র বিশিষ্ট। পি কোথায়? এই যে পি, তার মানে কেন্দ্রটা দিয়ে দিছে। বৃত্তটার কেন্দ্র হচ্ছে পি এবং প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আমাদের বৃত্তটার কেন্দ্র কিন্তু পি। আমাদের বৃত্তটার কেন্দ্র কত? আমাদের বৃত্তটার কেন্দ্র হচ্ছে পি। কেন্দ্র কত? পি মানে কি? 1,2। তাহলে আমাদের বৃত্তটার সমীকরণ কি ধরবো বলো তো? কেন্দ্র জানা থাকলে যেন আমরা কোনটা ইউজ করি? x - h² + y - k² = r²। তাহলে এখানে আমরা কি লিখবো? x - 1² + y - 2² = কি? r²। তারপর তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে এই যে বৃত্তটা বের করতে বলছে, এখানে কিন্তু একটা অজানা রয়ে গেছে। সেটা কি? ওই যে আর এর মান পাওয়ার জন্য আরেকটা শর্ত দিয়ে দিছে। সেই শর্তটা কি? প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের বৃত্তটা গমন করে। মানে তুমি যদি একটু চিত্রে বুঝতে চাও, এরকম এটা হচ্ছে আমাদের বৃত্ত। এটা কি করে? ওই যে প্রদত্ত আরেকটা বৃত্ত আছে, ওই বৃত্তটার কেন্দ্র দিয়ে আমাদের বৃত্তটা কি করে? গমন করে। আমাদের বৃত্তটা কি করে? অন্য মানুষের যে আরেকটা বৃত্ত, প্রশ্নকর্তার যে বৃত্ত, তার কেন্দ্র দিয়ে গমন করে, তাই না? তার মানে এই যে এটার কেন্দ্র দিয়ে কিন্তু আমাদের বৃত্তটা সমীকরণ, এই যে এটা কিন্তু সিদ্ধ হবে। তাহলে বলো তো, এই যে প্রদত্ত যে বৃত্ত,
এটার কেন্দ্রটা কত বলো তো? আমরা কিন্তু সরাসরি কেন্দ্র এখানে একদম ডাইরেক্ট বের করে ফেলবো। এটাকে -2x দ্বারা ভাগ করব। এই -6xকে -2x দ্বারা ভাগ করলে যেন কত হয়? এটা হয় হচ্ছে আমাদের 3। আর এটাকে যদি -2y দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 2। তার মানে এই যে আমাদের যে বৃত্তটা এটা কিন্তু 3,2 বিন্দু দিয়ে গমন করবে। আমাদের বৃত্তটা 3,2 বিন্দু দিয়ে গমন করবে। তাহলে যদি আমরা 3,2 বিন্দু দিয়ে যদি এটা সমীকরণটাকে যদি আমরা সিদ্ধ করি, 3,2 এই বিন্দু দিয়ে কিন্তু আমাদের বৃত্তটা গমন করবে। তাহলে যদি এটা সিদ্ধ করি তাহলে দেখো তো কি হয়। এখানে আমরা কিন্তু লিখতে পারি x এর জায়গায় 3 - 1 হোল স্কয়ার প্লাস y এর জায়গায় কি বসাবো 2 - 2 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখানে কিন্তু অনেক সহজই হয়ে গেল, তাই না? 3 - 1 করলে 2, 2 বর্গ কত 4। তার মানে আমরা r স্কয়ারের মান কত পাইছি? 4 পাইছি। তাহলে এখন তুমি যদি r স্কয়ারের জায়গায় 4 বসায় দাও, এই যে r স্কয়ারের জায়গায় তুমি যদি 4 বসায় দাও তাহলে কিন্তু বৃত্তটা হয়ে যাবে। আমাদের এখানে গ নাম্বারটা যেটা করতে বলছে সেটা কি দেখো, পি ও কিউ বিন্দুগামী এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ বের করতে হবে। এখন যে বৃত্তটা বের করব সেটা কি? ওয়াই অক্ষকে স্পর্শ করে। আর কোন কোন বিন্দু দিয়ে গমন করে? পি ও কিউ বিন্দু দিয়ে কিন্তু আমরা যে বৃত্তটা এখন বের করব সেটা গমন করে। তাহলে যদি আমরা গ নাম্বারটা করতে চাই, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা কিন্তু আমরা অনেকভাবেই করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে ধরে নিচ্ছি আমরা বৃত্তটার সমীকরণ এরকম। বৃত্তটি কি ধরে নিচ্ছি? দেখো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এরকম বৃত্তটা আমরা ধরে নিলাম। এখন আমাদের বৃত্তটা কাকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কিন্তু আমাদের একটা শর্ত আছে। বৃত্তটা ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করে, সেই জন্য আমাদের একটা শর্ত আছে, মনে আছে? সেটা কি? বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের পরম মানের সমান। কেন্দ্রের ভুজ কত? এই সমীকরণ ধরা মানি তুমি কেন্দ্রের ভুজ h সিলেক্ট করে ফেলছো। তাহলে তোমার আর এর মান হবে কিন্তু কেন্দ্রের ভুজের পরম মানের সমান। আর এর মানটা কার সমান হবে? কেন্দ্রের ভুজের পরম মানের সমান। তাহলে তুমি যদি আর এর পরিবর্তে পরম মান h এখানে বসাও, তোমার সমীকরণটা কিন্তু আরেকটু সহজ হয়ে যাবে। তাহলে আমি আর এর পরিবর্তে মডুলাস h বা h এর পরম মান বসাচ্ছি। তাহলে দেখো তো আমার সমীকরণটার কেমন চেহারা হচ্ছে। আমার সমীকরণটার চেহারা কেমন হবে বলো তো? আমার সমীকরণটা হবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু কি? r স্কয়ার। আর এর মান কত? মডুলাস h, এটার হোল স্কয়ার। আমি যদি একদম ভাঙায় ফেলি তাহলে দেখো তো x স্কয়ার - 2xh প্লাস h স্কয়ার, তাই না? প্লাস y স্কয়ার - 2ky প্লাস k স্কয়ার। ওই পাশে কি থাকবে? h স্কয়ার। পরে কিন্তু আমি যে h স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। একটু যদি সাজিয়ে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার - 2xh - 2ky প্লাস k স্কয়ার বাইচা থাকে, এটা ইকুয়াল টু 0। এখন কিন্তু আমার আরও দুইটা অজানা অক্ষর রয়ে গেছে। সেই অজানা অক্ষর দুইটা কি কি? h এবং k। সেই জন্য কিন্তু আমার আরও দুইটা শর্ত বাকি রয়ে গেছে। শর্ত দুইটা কি? আমার বৃত্ত যেটা এখন বের করব সেটা কিন্তু পি বিন্দু দিয়েও গমন করে, আবার কিউ বিন্দু দিয়েও গমন করে। তাহলে এই যে সমীকরণটা, এটাকে তুমি 1 নং নাম দাও। এই যে 1 নং সমীকরণের যে বৃত্তটা যে অবস্থাতে বর্তমানে আসছো সেটা কিন্তু পি বিন্দু দ্বারা সিদ্ধ হবে। পি বিন্দুর স্থানাঙ্ক কত? 1,2। তাহলে এটাকে কিন্তু তুমি পি বিন্দু দ্বারা সিদ্ধ করতে পারবে। আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, এমনিতে তো তোমাদের এটার পিডিএফ এটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবা। পি বিন্দু দ্বারা সিদ্ধ করলে কি হবে বলো তো? এই যে x এর জায়গায় 1 বসবে, y এর জায়গায় 2 বসবে, তাই না? তাহলে আমি এখানে একদম ডাইরেক্ট সিদ্ধ করে ফেলতেছি। 1 + 4 পি বিন্দু দ্বারা সিদ্ধ করলে তুমি এরকম পাবা 1 + 4। তারপরে কি? -2h, x এর জায়গায় 1 বসাচ্ছি, -2h, y এর জায়গায় কি বসাবো? 2, x এর জায়গায় 1, y এর জায়গায় 2, -4k, তারপর প্লাস k স্কয়ার ইকুয়াল টু 0। এটা একটা শর্ত পাইলে, তাই না? এটাকে 2 নং নাম দাও। আবার কোন বিন্দু দিয়ে গমন করে? এটা কিউ বিন্দু দিয়েও গমন করে। কিউ বিন্দু দ্বারাও কিন্তু সিদ্ধ হবে। আমি একটু তাড়াতাড়ি সিদ্ধ করতেছি, ভুল ত্রুটি হলে তোমরা নিজের একটু চেক করে নিও, আশা করি ভুল হবে না। তারপরে কিউ বিন্দু দ্বারাও সিদ্ধ হবে। x এর জায়গায় 2, y এর জায়গায় 3, তার মানে 4 + 9 সিদ্ধ করলে কি হবে? 4 + 9।
তারপরে কি -2xh মানে -4h - 6k -4h - 6k লাস্টে কি প্লাস k² = 0। এটা হবে আমাদের কত নাম্বার? এটা হবে আমাদের 3 নাম্বার। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হবে এই দুইটা সমীকরণ সমাধান করা। এই দুইটা সমীকরণ তুমি যদি সমাধান করো তাইলে কিন্তু তুমি h এর মান এবং k এর মানটা পেয়ে যাবা। কিভাবে পাবা দেখো, তুমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করো, একটা থেকে আরেকটা যদি বিয়োগ করো তাহলে তুমি কিন্তু k² বাদ পড়ে যাচ্ছে, h এবং k এর মাধ্যমে থাকতেছে। এখান থেকে h বা k এর মানটা তুমি বের করে বাকিটাতে বসায় দিবা, h বা k এর মানটা বের করে বাকিটাতে বসায় দিবা, তারপর h এর মান পাওয়া যাবা, পরে আবার k এর মান পাওয়া যাবা। তাইলেই h এর মান এবং k এর মান তুমি যদি এখানে বসাও, h এর মান k এর মান যদি তুমি এখানে বসাও তাইলে কিন্তু তোমার উত্তরটা চলে আসতেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি আমাদের যে বৃত্তটা সেটা y এককে স্পর্শ করে, y এককে স্পর্শ করার কারণে কি লিখলাম? r = কেন্দ্রের ভুজের পরম মান। তারপর এই শর্তটা ব্যবহার করলে একটা অজানা কমে গেল, আর কমে গেল। আরও দুইটা শর্ত আছে, সেটা কি p বিন্দু দিয়ে গমন করে, q বিন্দু দিয়ে গমন করে। তাহলে ওই বিন্দু দুইটা দ্বারা সমীকরণগুলো সিদ্ধ হবে, সমীকরণটা বৃত্তে সিদ্ধ হবে। সিদ্ধ করা অবস্থায় এরকম আসলো। এখন আমরা যদি সমাধান করি তাইলেই বিয়োগ করলে পরে একটার দিকে আরেকটার মান বসাইলে আমরা কিন্তু h এর মান k এর মান পেয়ে যাব। এগুলা এই সমীকরণটাতে বসাইলেই বৃত্তের সমীকরণটা চলে আসবে। এখন আমরা রাজশাহী বোর্ড 2023 সালে আসা সিকিউটা সলভ করব। এটা খুবই স্ট্যান্ডার্ড মানের একটা সিকিউ। উদ্দীপকে কি বলছে দেখো তো, এরকম একটা বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ দিয়ে দিছে, তাই না? এই বৃত্তটার একটা স্পর্শকের সমীকরণ আমাদেরকে দিয়ে দিছে। তারপর বলছে ক নাম্বারটা অবশ্য উদ্দীপকের উপর নির্ভরশীল না। দেখো তো ক নাম্বারে আমাদের কি দিয়ে দিছে, একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে কত, 6, π/4। এটা কিন্তু পোলার স্থানাঙ্কে, তাই না? এটাকে যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যাই তাহলে দেখো তো কেন্দ্রের ভুজ x এর মান কি হবে, r cos θ। r কত, r হচ্ছে 6, cos θ মানে cos π/4। তোমরা তো জানো cos π/4 মানে cos 45 ডিগ্রি, মান কিন্তু 1/√2, তার মানে 6 × 1/√2। যদি তোমরা একটু কাটাকাটি করো, 6 মানে কিন্তু 3 × 2, 3 × 2 এর মধ্যে একটা √2 কাটা যাবে, তার মানে একটু সরল করে লিখতে পারো 3√2। কি লিখতে পারো? 3√2। ওকে, তারপর y এর মান কি হবে? y এর সূত্র কি? r sin θ, তাই না? r এর মান তো 6, sin θ মানে কত, sin π/4। তার মানে আমরা এক্ষেত্রে কি লিখতে পারতেছি, 6 × এই ক্ষেত্রে sin π/4 এর মানও কিন্তু 1/√2, তার মানে এই ক্ষেত্রে আমরা 3√2 পাচ্ছি। বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু আলাদাভাবে সুন্দর করে দিয়ে দিছে 5। তাহলে বলো তো আমাদের বৃত্তটার সমীকরণ কি হবে? আমাদের যে বৃত্তটা বের করতে বলছে তার সমীকরণ কি হবে? x - h হোল স্কয়ার, h এর মান কত, 3√2 হোল স্কয়ার, প্লাস y - k হোল স্কয়ার, k এর মান কত, কেন্দ্রের কোটি 3√2, এরপরে ব্যাসার্ধের বর্গ, ব্যাসার্ধ কত, 5 হোল স্কয়ার। বোর্ডের এক্সাম তো এইভাবে রেখে দিলে হয়ে যাবে, ইচ্ছা করলে সরলও করতে পারো, বাট সরল করতে যায় নিজে সরল হয়ে গেলে কিন্তু হবে না। খ নাম্বারটা কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বৃত্তে, এই যে এটা আমাদের উদ্দীপকে উল্লেখিত বৃত্ত, এটার এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ বের করো। মানে এই বৃত্তটার স্পর্শকের সমীকরণ বের করতে হবে যা উদ্দীপকে যে স্পর্শক দিয়ে দিছে তার সাথে লম্ব। তার মানে এই বৃত্তটার আরও দুইটা স্পর্শক বের করতে হবে যা দিয়ে দেওয়া স্পর্শকটার সাথে লম্ব। তার মানে তোমাদের বোঝানোর জন্য আমি একটা রাফ চিত্র অঙ্কন করতেছি। মনে করো এটা আমাদের বৃত্তটা এখন, আর এটা হচ্ছে দিয়ে দেওয়া স্পর্শক, এটা হচ্ছে হাতে রাফ চিত্র, তো এটা হচ্ছে দিয়ে দেওয়া স্পর্শক। তো আমাদের যে স্পর্শকগুলো বের করতে হবে, দুইটা বের করতে হবে। আমরা একটাই বের করতে যাব, দেখব দুইটা বের হয়ে গেছে। তো সেটা কেমন, এই স্পর্শকটার সাথে লম্ব। লম্ব মানে কি, এই যে এরকম হবে, এরকম দুইটা কিন্তু পাওয়া যাব, তাই না? যে স্পর্শক সেটার সাথে লম্ব হবে, বুঝতে পারছো? তাইলে খ নাম্বারে আমাদের এমন স্পর্শক বের করতে হবে যেটা কি হবে, উদ্দীপকের স্পর্শকের সাথে লম্ব হবে। তো যে বৃত্তটা দিয়ে দিছে এটা কিন্তু কেন্দ্র আর ব্যাসার্ধ আমাদের স্পর্শক বের করতে দরকার লাগে। কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু আমরা চোখের পলকেই বের করে ফেলতে পারি। তোমাদের মনে আছে এই অংশটাকে -2x দ্বারা ভাগ করি, আছে -2x, ওকে যদি -2x দ্বারা ভাগ করো তাতে 1 আসবে, তাই না? শুধু 1 আসবে। আর এটাকে যদি -2y দ্বারা ভাগ করো
তাহলে তোমার কি আসবে, তোমার আসবে কিন্তু -1। তাহলে তোমার কেন্দ্র কিন্তু হয়ে গেল। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের সূত্র কি, এই যে কেন্দ্রের বুঝে যা তাকে চোখ বন্ধ করে বর্গ করবা, চোখ খোলা রেখে বর্গ করলে কিন্তু হবে না, এইটাকেও চোখ বন্ধ করে বর্গ করবা, তাতে 1 পাবা। মাইনাস কি, মাইনাস হচ্ছে তোমার সি, সি কিন্তু এই যে এটা কিন্তু আদর্শ আকারে নাই, এটা কি নাই, আদর্শ আকারে নাই। আদর্শ আকারে নিলে কিন্তু এখানে -2 = কিন্তু 0 হবে, তার মানে সির মান -2, সির মান কত, -2, তার মানে তোমার এখানে -2। পরে তুমি যদি এটাকে একটু সরল করো, সরল করলে কিন্তু এখানে রুটের ভিতর 1 1 মিলে 2 আর 2 মিলে 4 আসবে, 2 আসবে। তাহলে যেই বৃত্ত দিয়ে দিচ্ছে তার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেললাম। আমাদের যে স্পর্শক বের করতে হবে সেই স্পর্শকটা কিন্তু এই রেখার উপর লম্ব। তাহলে নির্ণয় স্পর্শক, নির্ণয় স্পর্শকটা কেমন হবে, নির্ণয় স্পর্শকটা কিন্তু প্রদত্ত স্পর্শকের সাথে লম্ব। আমরা একটাই বের করতে যাব, বোনাস হিসেবে আরেকটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এই রেখার সাথে লম্ব, একটা রেখার সাথে লম্ব রেখা যেন কেমন হয়, এক্স এবং ওয়াই এর সহগগুলো অদল বদল, মাঝখানে চিহ্ন বদল আর ধ্রুবক বদল। এক্স এবং ওয়াই এর সহগগুলো অদল বদল, মাঝখানে চিহ্ন বদল আর ধ্রুবক বদল। 4 যাবে 3 এর জায়গায়, 3 যাবে 4 এর জায়গায়, মাঝখানে চিহ্ন বদলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, 4x - 3y প্লাস ধ্রুবক বদলায় k = 0। বুঝতে পারছো? তারপর আমরা যে কনসেপ্টটা ইউজ করব সেটা কি, ওই যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা যদি ওই শর্তটা ব্যবহার করি, কেন্দ্র থেকে, কেন্দ্র কিন্তু একটা বিন্দু, স্পর্শক কিন্তু একটা রেখা, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বের সূত্র, এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রে অনেক বেশি দরকার লাগে। সূত্রটার স্ট্রাকচার কিন্তু এরকম। এই বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করতে হবে, এই বিন্দু দিয়ে এই সমীকরণকে কি করতে হবে, সিদ্ধ করতে হবে। আমরা যদি এই বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করি, দেখো তো এক্স এর জায়গায় কত বসবে 1, ওয়াই এর জায়গায় কত বসবে -1। তাহলে আমরা কি লিখব, 4 × 1 - 3 × -1 প্লাস কে। নিচে যেন কি লিখতে হয়, এই যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক রেখার লম্ব দূরত্ব, মানে একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বের সূত্র আমরা ইউজ করতেছি। নিচে হবে কিন্তু 4 এর বর্গ 16 আর -3 বর্গ 9, ওই পারে কত, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 2। আমি এই জায়গায় ক্যালকুলেশন একটু শর্ট করতেছি, দেখো এই জায়গায় আমি কিন্তু লিখতে পারবো উপরেরটা কে, আর এখানে 4 + 3 7, কে + 7, এটার মডুলাস কত আসবে, এখানে কিন্তু 5 হবে, তাই না, সরল টরল করলে 5 হবে, 5 যে 2 এর সাথে গুণ হয়ে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। এখন তোমরা কি মডুলাস উঠানোর নিয়ম জানো, মডুলাস উঠে এক পাশে প্লাস মাইনাস দিলেই হয়। এখান থেকে আমরা কিন্তু এরকম লিখতে পারবো, কে + 7 = ±10। তাতে আমি কিন্তু কে এর মান দুইটা পাবো, একটা পাবো হচ্ছে -17 আর একটা পাবো কিন্তু +10 নিলে 3। কে এর দুইটা মান পাচ্ছি, কি কি, -17 আর 3। তাহলে স্পর্শকগুলো কি কি হবে এটা একটু আমরা বিস্তারিত লিখে দিচ্ছি। নির্ণয় স্পর্শকগুলো কি কি হবে, কে এর মান তোমার বসাইতে হবে কি কি। একটা হচ্ছে 4x - 3y - 17, 4x - 3y - 17 = 0। আরেকটা কি হবে, আরেকটা হবে 4x - 3y + 3 = 0, 4x - 3y + 3 = 0। এই দুইটাই কিন্তু আমাদের উত্তর। এখন আমরা দেখি গ নাম্বার অংশটাতে কি বলছে। গ নাম্বার অংশটাতে বলছে 4, -3 বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো। তোমরা যদি চিত্রের মাধ্যমে একটু বুঝে নিতে চাও, উদ্দীপকে আমাদের যে এরকম একটা বৃত্ত দিয়ে দিচ্ছে, তাই না, ওর কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু আমাদের বের করে নিতে হবে, আমাদের লাগবে। তারপর দেখো বলছে যে 4, -3 বাইরের কিন্তু একটা বিন্দু, বাইরের বিন্দু ছাড়া বৃত্তে স্পর্শক অঙ্কন করা যায় না, ভিতরের বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা যায় না। ওই বিন্দু থেকে যে স্পর্শক আঁকা যায় সেটা দৈর্ঘ্য বের করতে বলছে। স্পর্শক কিন্তু আমরা দুইটা আঁকতে পারি, দুইটার দৈর্ঘ্য কিন্তু সমান হয়। আচ্ছা, বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে, সেটা সূত্র কিন্তু আমাদের মনে আছে, তাই না। সেটা সূত্রটা কি, আগে বৃত্তটা সমীকরণটাকে আমরা একটু আদর্শকে লিখে ফেলি। x² + y² - 2x + 2y - 2 = 0। তাইলে এই যে আমাদের 4, -3 যে বিন্দু, এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, ওই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কি আসবে, এই যে √/, দিয়ে মনে আছে,
ওই বিন্দু দ্বারা বাম পাশের অংশটাকে সিদ্ধ করে রুট দিলেই কিন্তু স্পর্শকের দৈর্ঘ্য, তাই না? আমরা সূত্র কিন্তু তাই দেখছি। তাহলে আমার হবে 4 এর বর্গ, 4 এর বর্গ কিন্তু 16, পরে কি -3 এর বর্গ, -3 এর বর্গ কিন্তু 9, এই জায়গায় আসবে -2 × 4, আমি একটু ক্যালকুলেশন শর্ট করতেছি, -2 × 4 তাতে আসবে -8, তারপরে কি -3 × 2 তার মানে কি -6, শেষে কি আছে, শেষে আছে -2, পরে এটাকে সরল করলে যা আসবে সেটাই কিন্তু ওই স্পর্শকটার দৈর্ঘ্য, স্পর্শকটার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব, এত একক হবে। তারপর কিন্তু আরেকটা অংশ আছে, সেটা কি, ওই স্পর্শকটার সমীকরণও বের করতে বলছে, ওই স্পর্শকটার সমীকরণও বের করতে বলছে। এই বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তে যে স্পর্শক আঁকা যায় সেই স্পর্শকটার সমীকরণও বের করতে বলছে, সেই জন্য কিন্তু বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ লাগবে। এত বৃত্তটার কেন্দ্র কত, এটা কিন্তু আমরা খ নাম্বারও কিন্তু বের করছিলাম, তাই না? খ নাম্বার অংশে বৃত্তটার কেন্দ্র আমরা বের করছিলাম, তখন কত আসছিল, 1, -1 আসছিল, 1, -1 আসছিল, আর ব্যাসার্ধের মান খুব সম্ভবত 2 আসছিল। এটা কিন্তু আমাদের এই যে স্পর্শকের সমীকরণটা বের করতে দরকার লাগবে। স্পর্শক কেমন, ওই বিন্দু থেকে অঙ্কিত, দেখো 4, -3 বিন্দু থেকে স্পর্শকটা কিন্তু আঁকা হয়েছে, তাই না? তাইলে স্পর্শক আমরা বলতে পারি এই বিন্দুগামী সরল রেখা, স্পর্শকটা 4, -3 বিন্দুগামী সরল রেখা, স্পর্শকটা 4, -3 বিন্দুগামী সরল রেখা। তার মানে দ্বিতীয় অংশের যে স্পর্শকটা বের করতে হবে সেটা কেমন, 4, -3 বিন্দুগামী সরল রেখা। তাহলে আমরা স্পর্শকটা সমীকরণ ধরে নিই, স্পর্শকের সমীকরণ কেমন ধরবো, ওই যে ওই বিন্দুগামী, একটা বিন্দুগামী সরল রেখা কেমন ধরতে হয় মনে আছে সূত্রটা? একটা বিন্দুগামী সরল রেখা কিন্তু এরকম ধরতে হয়, y - কোটি, কোটিতে আবার -3, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, ইকুয়াল টু m × x - ভুজ, ভুজে কত 4, দেখো এরকম আসছে। তাইলে এই বিন্দুগামী, জাস্ট ঢালটা জানা নাই, ঢালটা আমরা একটা শর্ত ব্যবহার করে বের করে ফেলবো। স্পর্শক কিন্তু এই বিন্দুগামী সরল রেখা, আমরা একটা লিখলাম তাতে কিন্তু দুইটা বের হয়ে যাবে। তাইলে এই বিন্দুগামী রেখা, এই যে আমরা যে সূত্রটা ইউজ করছি, সূত্রটা কিন্তু এরকম, y - y1 = m × x - x1। এটা কি একটা বিন্দুগামী রেখার সমীকরণ। একটা বিন্দু যদি দেওয়া থাকে তখন তুমি সরলরেখার সমীকরণ বের করার সময় এই সূত্রটা ইউজ করবে। এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ যেখানে ঢালটার মান অন্য একটা শর্ত দ্বারা বের করতে হয়। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো এটাকে যদি আমরা গুণ করে ফেলি, এগুলোকে সাইড ঘুরাই লিখতেছি, mx - 4m = কি y + 3। তারপর যদি একটু আদর্শ আকারে সাজাও তাহলে দেখো তো কি হবে, mx - y + 3 - 4m = 0। তাহলে এটি কিন্তু স্পর্শকটার সমীকরণ, mটা অজানা, m এর মান বের করার জন্য তোমাকে একটা শর্ত ব্যবহার করতে হবে। সেই শর্তটা কি, ওই যে আগের অঙ্কের মতোই, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র কত, এই যে কেন্দ্র কিন্তু 1, -1, এই বিন্দু থেকে এই স্পর্শক রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। ওই শর্তটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে এখানে এই যে দূরত্বের সূত্র কিন্তু এরকম, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বের সূত্র কিন্তু এরকম, ইকুয়াল টু ব্যাসার্ধ 2। তাহলে তোমার কাজ কি হবে, 1, -1 দ্বারা এটাকে সিদ্ধ করতে হবে। x এর জায়গায় 1 বসবে, y এর জায়গায় -1 বসবে। তাহলে দেখো তো কি হবে, আমি একটু সংক্ষেপ করতেছি, হ্যাঁ, m × 1 - -1, আচ্ছা m × 1 - -1, তারপরে কি +3 - 4m, +3 - 4m। নিচে যেন কি লিখতে হয়, নিচে লিখতে হয় x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ। x এর সহগ কত m, m এর বর্গ কত m², y এর সহগ কত -1, -1 এর বর্গ কত 1। এখন এইটা দ্বারা তুমি ওই পাশে গুণ করবা আর ব্র্যাকেটের যে মডুলাসের ভিতরে সরল করবা। তারপর যেহেতু রুট আছে বর্গ করে মডুলাসটা উঠাবা, বর্গ করে মডুলাস উঠালে m এর দুইটা মান পাবা। m এর কয়টা মান পাবা, দুইটা মান পাবা। মান দুইটা যদি এই জায়গায় বসায় ফেলো, এই সমীকরণে অথবা এইখানে তোমার যেটাতে ভালো লাগে এই জায়গাতে বসাইলে বেশি সহজ হবে। m এর মানটা যদি এই জায়গায় বসাও তাহলে এই যে এই স্পর্শকটা পেয়ে যাবা, ওই স্পর্শকটা পেয়ে যাবা।
বলছে স্পর্শকের সমীকরণ আমরা কিন্তু এখানেও একটা করতে যাই, বোনাস হিসেবে আরেকটা পাওয়া যাচ্ছে। এখন আমরা সলভ করব বরিশাল বোর্ডে 2023 সালে আসা বৃত্ত সম্পর্কিত একটা স্ট্যান্ডার্ড সিকিউ। দেখো তো আমাদের এরকম একটা উদ্দীপক দিয়ে দিছে, উদ্দীপকে একটা বৃত্ত দিয়ে দিছে যার কেন্দ্রের নাম দিয়ে দিছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে স্থানাঙ্ক দিয়ে দেয় নাই। বৃত্তটা আবার ওয়াই অক্ষকে স্পর্শ করে সেটাও দেখা যাচ্ছে, আবার স্পর্শ বিন্দুটাও দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 0,3। আবার এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, এ বিন্দু বি বিন্দু, এরকম অবস্থা। আচ্ছা, তাহলে ক নাম্বারটা কি? ক নাম্বারটা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে সম্পর্কহীন। সেখানে আমাদের একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, আবার ডান পাশে শূন্য দেখা যাচ্ছে। যাই হোক, তাহলে আমাদের বৃত্তটা কি? 2x² + 2y² = 0। তো এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ বের করতে বলছে, তাই না? তো এটা কি সাধারণ আকারে আছে? না, কেন? 2 থাকার কারণে। আচ্ছা, আমরা আগে 2 দ্বারা ভাগ করে দিই। তো 2 দ্বারা ভাগ করলে কি পাবো? x² + y² = 0। তার মানে দেখো তো আমাদের ওই যে x² + y² = r², ওরকম আকারের সাথে চলে যাচ্ছে। তার মানে এই ধরনের বৃত্তের কেন্দ্র কিন্তু মূল বিন্দু, তাই না? তাহলে আমাদের বলো তো কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে 0,0, আর ব্যাসার্ধ কিন্তু 0। ব্যাসার্ধ 0 হইলে আমরা এই ধরনের বৃত্তকে বলি কিন্তু বিন্দু বৃত্ত। একটা বিন্দু কিন্তু বৃত্তের একটা ট্রিভিয়াল কেস বা নগণ্য একটা কেস বলা যায়। ওই ধরনের বৃত্তকে আমরা কি বলি? বিন্দু বৃত্ত। খ নাম্বারটাতে যেটা বলছে, এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক নির্দিষ্ট করে দিয়ে দিছে। এ বিন্দু বলছে 1,0, আমাদের যে এখানে এ বিন্দুর সেটা কত? 1,0, আর বি বিন্দুটা কত? 9,0, তাই না? তারপর বলছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের করো। এই যে কেন্দ্রটা দিয়ে দিছে, এই যে সি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা উদ্দীপকে গোল্লাটা যে দেখতে পাচ্ছ, এটা সমীকরণটাই কিন্তু বের করতে বলছে। তো এখানে আমাদের বৃত্তটা কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাই না? তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে আবার স্পর্শ বিন্দুটো দিয়ে দিছে। তাহলে আমরা বৃত্তটা সমীকরণটা কেমন ধরবো? দেখো তো, আমরা বৃত্তটা এরকম ধরে নিলাম। ধরি বৃত্তটি কি ধরে নিলাম? x - h² + y - k² = কি? r²। তারপর শর্তগুলো আমরা ব্যবহার করব। এই যে ওয়াই অক্ষকে যে স্পর্শ করতেছে, তাতে তুমি স্পর্শ বিন্দুটা যেহেতু দিয়ে দিছে, তাতে কিন্তু তুমি দুইটা শর্ত পাওয়া যাচ্ছ। কি সেই শর্ত? একটা হচ্ছে এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করার কারণে আর হবে কেন্দ্রের ভুজের মডুলাসের সমান। কেন্দ্রের ভুজ কত? h, r = মডুলাস h বসাইতে পারবা। এই যে আর এর পরিবর্তে তুমি মডুলাস h বসাইতে পারবা। আবার এই যে স্পর্শ বিন্দুটা দিয়ে দিছে, তাইলে দেখো তো এই যে কেন্দ্রটা কিন্তু এই বরাবরই অবস্থান করবে, তাই না? এখান থেকে আমি যদি ব্যাসার্ধটা যোগ করি, তাহলে কিন্তু এটা ওয়াই অক্ষের সাথে লম্ব হয়ে যাবে। ওয়াই অক্ষের সাথে লম্ব মানে কি? এক্স অক্ষের সাথে সমান্তরাল। এই যে এই রেখা বরাবর কোটি সব জায়গায় সেম। এই রেখা বরাবর কোটি সব জায়গায় সেম। তাহলে এই বিন্দুর কোটি 3, তাহলে তো ওই বিন্দু সি বিন্দুর কেন্দ্রের কোটিও 3। কেন্দ্রের কোটিকে আমরা কি নাম দেই? কে। কে এর মান আমরা কি লিখে ফেলতে পারি? 3 লিখে ফেলতে পারি। এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, স্পর্শ বিন্দুটা দিয়ে দিছে, মানে আমাদের দুইটা উপকার করে দিছে। কি কি উপকার? আর এর মান হবে কেন্দ্রের ভুজের পরমাণের সমান, আর কেন্দ্রের কোটি হবে স্পর্শ বিন্দুর কোটি। তার মানে আর এর মান এবং কে এর মান তুমি যদি এখানে বসাও, আর এর মান এবং কে এর মান তুমি যদি এখানে বসাও, তাহলে তোমার সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? দেখো তো সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? তোমার দাঁড়াচ্ছে x - h² + y - 3² = কি? মডুলাস h²। এখন তুমি যদি একটু সরল করো, আমার তো নিজেকে সরল করতে মন চাচ্ছে। x² - 2hx + h² + y² - 6y + 9 = কি? h²। এই যে তুমি h² বাদ দিয়ে দিতে পারলা, একটা অজানা রয়ে গেছে। সেটা কি? আচ্ছা, নর্মাল একটা s রয়ে গেছে। নর্মাল s পাওয়ার জন্য তুমি এটাকে যদি একটু সাজায় লিখো, x² + y² - 2hx - 6y + 9 = 0। এখন তোমার এই যে একটা নর্মাল s রয়ে গেছে, ওর মান পাওয়ার জন্য তোমার কিন্তু প্রয়োজনের থেকে বেশি তথ্য দিয়ে দিছে। তোমার যে বৃত্তটা বের করতে হবে, এটা কিন্তু এ বিন্দুগামী, বি বিন্দুগামী। এ দিয়ে সিদ্ধ করলে হয়ে যাবে, বি দ্বারা সিদ্ধ করলে হয়ে যাবে। তাহলে তুমি কোনটা দ্বারা সিদ্ধ করবে তুমি নিজেই বেছে নাও। এ বিন্দু দ্বারা আমরা সিদ্ধ করলাম। এ বিন্দু স্থানাঙ্ক কত? 1,0।
তার মানে এক্স এর জায়গায় 1 বসবে, ওয়াই এর জায়গায় 0 বসবে। এক্স এর জায়গায় যদি 1 বসাও তাহলে কি হবে দেখো তো, 1 + 0 - 2h, তাই না? আমাদের এটা দ্বারা যদি সিদ্ধ করি 1 + 0, এক্স এর জায়গায় কিন্তু আমরা 1 বসাচ্ছি, -2h, ওয়াই এর জায়গায় কিন্তু 0, -0 + 9 = 0। তাহলে দেখো তো এখানে কি হয়, 1 আর 9 মিলে কি হয় 10, 10কে যদি ওই পার পাঠাও -10, -2h সমান -10, তার মানে তোমার h এর মান 5 চলে আসতেছে। h এর মান কি চলে আসতেছে 5, তার মানে h এর মান 5 বসাইলে বৃত্তটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি বৃত্তটা কি দাঁড়াইলো, আমাদের বৃত্তটা যা দাঁড়াইলো সেটা কি, x² + y², h এর মান যদি 5 বসাও -10x - 6y + 9 = 0। এটা কিন্তু আমাদের বৃত্তটার সমীকরণ, খ নাম্বারটার উত্তর। এখন যদি আমরা গ নাম্বারটা দেখি, সেখানে কি বলছে, BD এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে তা নির্ণয় করো। তার মানে BD রেখার সমান্তরাল রেখা বের করতে হবে, আবার বৃত্তটার সাথে স্পর্শক হইতে হবে, তাই না? বৃত্তকে আবার স্পর্শ করতে হবে, যে বিন্দুতে স্পর্শ করে সেটা বের করতে হবে। তার মানে তোমার এই যে BD রেখাটা কিন্তু আগে দরকার। আগে কি দরকার, BD রেখাটা, কারণ তার সাথে সমান্তরাল যে স্পর্শক সেইটা লাগবে, তাহলে আগে ওকে দরকার। তাহলে BD রেখাটার সমীকরণ কি দরকার, সেটা BD রেখাটার সমীকরণটা আমরা আগে বের করে ফেলি। B বিন্দু অজানো, D বিন্দু অজানো, তাহলে BD রেখার সমীকরণটা কি হবে, BD রেখার সমীকরণ কিন্তু তুমি দুইভাবে বের করতে পারো, যেহেতু এটা x অক্ষ এবং y অক্ষকে খণ্ডন করে সেভাবে বের করতে পারো, আবার দ্বি বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র দিয়ে বের করতে পারো। আচ্ছা, x অক্ষকে খণ্ডন করে 9,0 বিন্দুতে, তার মানে x এর নিচে হবে 9, y অক্ষকে খণ্ডন করে 0,3 বিন্দুতে, তার মানে y এর নিচে হবে 3 = কি 1। পরে তুমি যদি এটাকে একটু স্ট্যান্ডার্ড বানাইতে চাও, 9 আর 3 এর লসাগু 9, 9 দ্বারা গুণ করে দাও, 9 দ্বারা গুণ করলে কি হবে, x + 3y = 9। পরে যদি বাম পাশে নিয়ে আসো, x + 3y - 9 = 0। এটা কি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি BD রেখা, কিন্তু তোমার দরকার BD রেখার সাথে সমান্তরাল রেখা। BD রেখার সাথে সমান্তরাল রেখা আবার বৃত্তটাকে স্পর্শ করবে, দুইটা কিন্তু হইতে পারে, এদিকে হইতে পারে আবার এদিকে হইতে পারে, তাই না? তাহলে BD রেখার সাথে সমান্তরাল রেখা কি হবে বলো তো, BD রেখার সমান্তরাল রেখা কেমন হবে, BD রেখার সমান্তরাল কি হবে, রেখাটা কেমন হবে? আমরা কি জানি, একটা রেখার সাথে সমান্তরাল রেখা পাওয়ার জন্য কি করতে হয়, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ করতে হয়। একটা রেখার সাথে সমান্তরাল রেখা পাওয়ার জন্য কি করতে হয়, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ করতে হয়। তাহলে আমাদের কি হবে, x + 3y + k = 0। এখন k এর মান পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, যেহেতু এই রেখাগুলো BD এর সাথে সমান্তরাল রেখা বৃত্তটাকে স্পর্শ করবে, তার মানে ওরা তো স্পর্শক হবে, তাই না? তাহলে স্পর্শকের জন্য যে একটা কনসেপ্ট, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কি, ব্যাসার্ধের সমান। আমাদের বৃত্তটার সমীকরণটা কিন্তু আমরা খ নাম্বার থেকে বের করে ফেলছি, তাই না? এটা কিন্তু এখানে অলরেডি লেখা আছে। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত বলো তো দেখি, এটার কেন্দ্র কত? এটা কেন্দ্র কিন্তু এখানে জল করতেছে, এটাকে -2x দ্বারা ভাগ করলে আমরা 5 পাবো, আর এটাকে -2y দ্বারা ভাগ করলে 3 পাবো। কেন্দ্র পাচ্ছি 3, ব্যাসার্ধ যেন কত, √5 এর বর্গ কত 25, 3 এর বর্গ কত 9 বিয়োগ আবার 9, তার মানে ব্যাসার্ধ পাচ্ছি 5। বুঝতে পারছো? তাইলে বৃত্তের কেন্দ্রটা, যে বৃত্তটার স্পর্শক হবে BD সমান্তরাল, ওই বৃত্তটার কেন্দ্র কত 5,3, আর ব্যাসার্ধ কত, শুধু 5। তাহলে এখন আমরা k এর মান কিভাবে বের করব? k এর মান বের করার জন্য এই যে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক রেখার লম্ব দূরত্ব কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। সেই সূত্রটা আমি শুধু লিখে দিচ্ছি, সমাধান তোমরা নিজেরা করে নিবা। তাহলে আমাদের এই শর্তটা কি আসবে, আমাদের শর্তটা কিন্তু এরকম আসবে, আমি কিন্তু এদিকে লিখে বুঝিয়ে দিচ্ছি, এরকম টাইপের একটা আসে, তাই না? = কি, ব্যাসার্ধ কত, এখানে ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে দেখো এই যে কেন্দ্র থেকে এই স্পর্শক রেখা লম্ব দূরত্ব, x এর জায়গায় বসবে 5, y এর জায়গায় বসবে 3, x এর জায়গায় বসবে 5, y এর জায়গায় বসবে 3, 5 + 3 × 3 + k, নিচে কি আসবে
1 এর বর্গ তো 1ই, আর 3 এর বর্গ কত 9, তাহলে এখানে আসবে 1 + 9। পরে তুমি এটা হোল স্কয়ার করে সমাধান করে কে এর 2টা মান পাবা। কে এর কয়টা মান পাবা, যেহেতু মডুলাস উঠাইতে হবে বর্গ করে যেভাবে সমাধান করো কে এর মান পাবা কয়টা, 2টা। তাহলে কে এর মান 2টা বসাইলে 2টা স্পর্শক পাবা। পরে তোমার কিন্তু আবার এই যে স্পর্শ বিন্দুটা বের করতে হবে, এই বিন্দুগুলা বের করতে হবে। বিন্দুগুলা বের করার জন্য ওই যে তোমার এই যে বৃত্তের সমীকরণের সাথে এই যে স্পর্শক রেখার সমীকরণ সমাধান করতে হবে। বৃত্তের সমীকরণের সাথে স্পর্শবিন্দু পাওয়ার জন্য এই যে স্পর্শক রেখার সমীকরণ সমাধান করতে হবে। বিডির সমান্তরাল কিন্তু আমরা 2টা পাচ্ছি, তার মানে 2টাই সমাধান করে 2টা স্পর্শবিন্দু পাবা। তাহলে এখানে উত্তর কয়টা স্পর্শবিন্দু পাবা, 2টা। কে এর 2টা মানের জন্য 2টা স্পর্শক পাবা, ওই 2টা স্পর্শক এই বৃত্তের সমীকরণের সাথে সমাধান কইরা 2টা স্পর্শবিন্দু পাবা, তাইলেই ম্যাথটা কমপ্লিট হবে। এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ডে 2023 সালে আসা আরেকটা সিকিউ। এই সিকিউটা কিন্তু আবার বেশ 4টা বোর্ডে 2018 সালেও আসছে, তার মানে 18 সালে কিন্তু 4টা বোর্ডে একটা কোশ্চেন হয়েছে, বাকি 4টা বোর্ডে, তখন 8টা বোর্ড ছিল সারা বাংলাদেশে, তো 4টা বোর্ডে একই কোশ্চেন ছিল, অন্য 4টা বোর্ডে আরেকটা কোশ্চেন ছিল। এর মধ্যে এই কোশ্চেনটা দেখছো 18 সালে আসা কোশ্চেন আবার 23 সালে চলে আসছে। তো যাই হোক, তার মানে অনেক স্ট্যান্ডার্ড এবং ইম্পর্টেন্ট একটা সিকিউ। কনসেপ্টটা তোমার শিখে রাখলে অন্যান্য সিকিউ সলভিংয়েও কাজে লাগবে। আচ্ছা, এখানে আমাদের ক নাম্বারটা কি বলছে, ক নাম্বারটা যেহেতু উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত না, সেজন্য উদ্দীপক না পড়ে আমরা এটা সলভ করতে যাচ্ছি। আমাদের এরকম দিয়ে দিছে x² = 1 - t², আর কি দিয়ে দিছে y = t + 3। এরকম একটা পরামিতিক সমীকরণ দিয়ে দিছে, তাই না? পরামিতিক সমীকরণ কেমন থাকে, x এবং y কে অন্য আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করা থাকে। x এবং y কে অন্য আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করা থাকে। এখানে অন্য আরেকটা চলক হচ্ছে t। আমরা যদি টিটাকে সরায় দিই তাইলেই কিন্তু x এবং y এর মধ্যে সম্পর্কটা চলে আসবে, যেটা আমাদের পরিচিত একটা আকার। দেখো তো, টি সরানো কিন্তু এখান থেকে সহজ। আমার কিন্তু দেখে মনে হচ্ছে টির মান y - 3। তো এটা যদি আমি এখানে বসাই, আমরা যদি এখানে টির মানটা বসাই, তাহলে দেখো তো x² সমান কি হচ্ছে 1 - t² মানে টির মানের স্কয়ার, y - 3 হোল স্কয়ার। তারপর যদি বাম পাশে নিয়ে আসি আর একটু বুদ্ধি কইরা, x কে যদি আমি x - 0 হোল স্কয়ার লিখি, আর y - 3 হোল স্কয়ারকে যদি বাম পাশে নিয়ে আসি, ডান পাশের 1 কে যদি 1 স্কয়ার লিখে ফেলি, তাহলে কিন্তু বৃত্তের সমীকরণের একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে, তাই না? সূত্রটা যেন কি x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার = r²। তাহলে তুমি তো ইজিলি কেন্দ্র এবং ব্যাসার্ধ বলতে পারতেছো। কেন্দ্র বলো তো কত, h, h এর জায়গায় কত 0, k এর জায়গায় কত 3, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r এর মান কিন্তু আমার হচ্ছে 1 একক। তাহলে আশা করা যায় সবাই ম্যাথের এই অংশটা বুঝতে পারছো ইজিলি। দ্বিতীয় অংশটাতে কি বলছে, সেখানে আমাদের বলছে যদি p বিন্দুটা EF রেখাংশের একটা সমত্রিখণ্ডক হয়, তাইলে হচ্ছে OP রেখার সমীকরণ বের কর। তার মানে আমাদের উদ্দীপকের কাজ লাগবে। p বিন্দু কোথায়, ওই যে p বিন্দু, তাই না? p বিন্দুর পরিচয় কি, EF রেখাংশ। EF রেখাংশ তো জানি না। আচ্ছা, EF রেখাংশের একটা সমত্রিখণ্ডক। আচ্ছা, আগে EF বের করি, পরে ওকে সমান 3 ভাগে ভাগ করে সমত্রিখণ্ডক বের করব। তারপরে আমাদের কিন্তু OP রেখার সমীকরণ বের করতে হবে। আচ্ছা, P বের করব পরে, আগে আমাদের দরকার EF। আগে আমাদের কি দরকার, EF রেখাটা। আমাদের আগে দরকার EF রেখাটা। এখানে দেখো আমাদের কিন্তু O বিন্দুটা জানা আছে, O বিন্দু তো মূল বিন্দু, আর এই যে বৃত্তের কেন্দ্রটা জানা আছে, বৃত্তের কেন্দ্রটা জানা আছে, কেন্দ্রটাকে আমরা C নাম দিলাম। তাহলে দেখো তো, খ নাম্বারটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে দেখো বৃত্তের কেন্দ্রের নাম দিলাম কি C। তাহলে আমাদের OC রেখার সমীকরণ কি হবে, OC রেখার সমীকরণ কিন্তু দুই বিন্দুগামী, যার মধ্যে একটা মূল বিন্দুগামী, যার মধ্যে একটা মূল বিন্দু। তাইলে দ্বিবিন্দুগামী রেখার সমীকরণ যার মধ্যে একটা মূল বিন্দু, সেটার সূত্রটা যেন কি y = y1/x1 × x। এখানে আমাদের x1 y1 বলতে কেন্দ্রের স্থানাঙ্ক বোঝাচ্ছে, তাই না? OC রেখাটা কিন্তু মূল বিন্দু দিয়ে গমন করতেছে। তাহলে আমরা y সমান কি লিখতে পারবো, 2/2 × x। 2 2 কাটা, তার মানে আমাদের y সমান কি হবে x। তারপর যদি একটু সাজাই লিখো, তার মানে তুমি লিখতে পারো x - y = 0। এটা কিন্তু তোমার OC রেখা,
কিন্তু আমাদের লাগবে ইএফ রেখা। দেখো ওসি রেখার সাথে এবি রেখাটা কিন্তু লম্ব। কেন লম্ব বলো তো? এই যে এটা কিন্তু বৃত্তের একটা স্পর্শক, আর এটা কিন্তু ব্যাসার্ধ। স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। আমরা বলতে পারি ইএফ রেখাটাও আমাদের এই যে ইএফ রেখাটাও ওসি রেখার সাথে লম্ব। তাইলে ওসি রেখার সাথে ইএফ রেখাটা কেমন হচ্ছে? লম্ব রেখা হচ্ছে। তাহলে ইএফ রেখাটা ওসি রেখার সাথে লম্ব। তাহলে ইএফ রেখার সমীকরণটা কি হবে? ইএফ রেখার সমীকরণ হবে এই রেখাটার সাথে লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার জন্য যেন কি করতে হয়? সহগগুলো অদল বদল, মাঝখানে চিহ্ন বদল আর ধ্রুবক বদল। মানে এক্স এর সাথে 1 চলে যাবে ওয়াই এর সাথে, ওয়াই এর সাথে 1 চলে আসবে এক্স এর সাথে, মাঝখানে মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস, আর একটা অজানা ধ্রুবক কে ইকুয়াল টু 0। এখন তোমার কে এর মান বের করার জন্য তুমি কি করতে পারো? এই যে দেখো তো, এই যে ইএফ রেখাটা তো সি বিন্দু দিয়ে গমন করে, তাই না? তার মানে সি বিন্দু দ্বারা ইএফ রেখার সমীকরণটা সিদ্ধ হবে, যা 2,2 বিন্দুগামী। 2,2 বিন্দু দ্বারা যদি সিদ্ধ করো তাহলে দেখো তো কি হবে? 2,2 বিন্দু দ্বারা সিদ্ধ করলে এই জায়গায় পাবো হচ্ছে 2 + 2 + কে ইকুয়াল টু 0। তার মানে কে এর মান কি পাচ্ছ? -4। তার মানে তোমার ইএফ রেখাটা কি হয়ে যাচ্ছে? তোমার ইএফ রেখাটা এদিকে আমি লিখতেছি, ইএফ রেখাটা হয়ে যাচ্ছে কি x + y - 4 ইকুয়াল টু 0। তারপর তুমি যদি একটু সাজাও, x + y ইকুয়াল টু কিন্তু 4। তারপর তুমি লিখতে পারবা x/4 + y/4 ইকুয়াল টু 1, তাই না? তার মানে দেখো তো ই বিন্দু কত পাচ্ছ? তার মানে তোমার ই বিন্দু কিন্তু হবে 4,0। এফ বিন্দু কত পাচ্ছ? এফ বিন্দু যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করে, এটা হবে 0,4। তার মানে তুমি ইএফ পায়ে যাচ্ছ। এখন আসো পি বিন্দুর কথা। পি বিন্দু কি? ইএফ রেখাংশের একটা সমত্রিখণ্ডক বিন্দু, তাই না? সমত্রিখণ্ডকের মধ্যে আবার এদিকে এ আছে, এটা দেখে তো বুঝতেই পারতেছ এটা কিন্তু ইএফ এর দ্বিতীয় সমদ্বিখণ্ডক বিন্দু, যেটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। পি বিন্দুটা ইএফ কে কি করবে? ইএফ কে, ই মানে এই দিক থেকে আমি হিসাব করতেছি, এদিক থেকে যদি হিসাব করি, পি বিন্দু কি করে? ইএফ কে, পি বিন্দু ইএফ কে 2:1 অনুপাতে, হ্যাঁ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? পি বিন্দু স্থানাঙ্ক আমাদের কিন্তু হবে, অনুপাতটা কিন্তু 2:1, তার মানে নিচে কি লিখবো আমরা? 2 + 1। এখানে কি লিখবো আমরা? 2 + 1। উপরে কি লিখবো? উপরে লিখবো, আমাদের কি মনে আছে অন্তর্বিভক্তকরণের সূত্রটা? m1 × x2, তার মানে 2 × 0 + 1 × 4, 2 × 0 + 1 × 4। আর কোটি কি হবে? 2 × 4 + 1 × 0, 2 × 4 + 1 × 0। এখানে তোমরা যদি সরল করো, আমি একটু একবারে সরল করে লিখে ফেলতেছি। এই জায়গায় আমাদের আসবে কিন্তু 4/3, 8/3। আমাদের কি আসবে? পি বিন্দু 4/3, 8/3। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু ওপি রেখার সমীকরণ। ওপি রেখাও কিন্তু মূল বিন্দুগামী, তার মানে এই সূত্র দিয়ে তুমি ওপি রেখাটার সমীকরণটা বের করে ফেলতে পারবা। তাহলে বলো তো, তাহলে ওপি রেখার সমীকরণ কি আসবে? ওপি রেখার সমীকরণ কি আসবে? y = পি বিন্দুর কোটি কত? কোটি কিন্তু 8/3। পি বিন্দুর ভুজ কত? 4/3, ওই পাশে x। পরে তুমি এটা কিন্তু ইজিলি সরল করতে পারো, তাই না? এই যে 3 কিন্তু কাটা, লবের হর, হরের হর কাটা, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, তার মানে আমরা পাচ্ছি y = 2x। এটাই কিন্তু আমাদের ওপি রেখার সমীকরণ। কিভাবে বের করছি দেখো, আগে আমরা ওসি রেখা বের করছি, পরে কিন্তু এই যে এটা যেহেতু স্পর্শক, এটা আবার ব্যাসার্ধ, তাইলে এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল। তার মানে ইএফ রেখা ওসি রেখার সাথে লম্ব হয়ে যাচ্ছে, কারণ এটা তো স্পষ্টতই লম্ব, তার মানে এটা লম্ব হয়ে যাচ্ছে। ইএফ রেখা আমাদের ওসি রেখার সাথে লম্ব। লম্বের জন্য সহগগুলো অদল বদল, মাঝখানে চিহ্ন বদল আর ধ্রুবক বদল। তারপর এই যে সি বিন্দু দ্বারা কিন্তু ইএফ রেখা সিদ্ধ হবে। সিদ্ধ কইরা আমরা ইএফ রেখাটা পরিপূর্ণভাবে বের করে ফেলছি। তারপর ইএফ রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করছি, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করছি। পরে পি বিন্দু তো বইলেই দিছে সমদ্বিখণ্ডক বিন্দু, এদিক থেকে হিসাব করলে দূরের সমদ্বিখণ্ডক, যেটা আমাদেরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। পি বিন্দু বের করে ফেলছি। ওপি রেখাটা কিন্তু মূল বিন্দুগামী, ওপি রেখাটা মূল বিন্দুগামী সরল রেখা।
যার সূত্র হচ্ছে এইটা, সেটা দ্বারা আমরা অভিরেখাটা সমীকরণটা বের করে ফেলছি। গ নাম্বার অংশটা যদি আমরা দেখি, গ নাম্বার অংশটাতে কি দিয়ে দিছে, ওডি দিয়ে দিছে। ওডি হচ্ছে 3√2, এই যে ও বিন্দু আর ওই যে ডি বিন্দু, এই দৈর্ঘ্যটা ওডি দৈর্ঘ্যটা দিয়ে দিছে আমাদের কিন্তু 3√2। আমরা কিন্তু ব্যাসার্ধটা যদি বের করে ফেলি তাইলে কিন্তু বৃত্তটার সমীকরণটা বের করতে পারবো। কেন দেখো তো, বৃত্তের সমীকরণের জন্য আমাদের একটা সূত্র আছে, কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে যে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু r², তাই না? এখানে দেখো আমাদের কেন্দ্র কত, 2,2, কেন্দ্র তো দিয়ে দিছে, আর শুধু ব্যাসার্ধটার জন্য অপেক্ষা। আমাদের তাহলে গ নাম্বারটা কিন্তু অনেক সহজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমাদের ব্যাসার্ধ কিন্তু আর সমান কি, চিত্রে দেখো আর সমান কিন্তু আমরা লিখতে পারি ওডি মাইনাস ওসি। ওডি কত, ওডি কিন্তু আমাদের দিয়ে দিছে 3√2। ওসি কত, ও বিন্দু আর সি বিন্দু দূরত্ব, তাই না? ও বিন্দু আর সি বিন্দু দূরত্ব কত দেখো তো, ও বিন্দু তো মূল বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক 2,2, তার মানে 2 - 0 হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের একটা সূত্র আছে, তাই না? 2² প্লাস 2 - 0 হোল স্কোয়ার আবার 2 - 0 হোল স্কোয়ার, এরকম আসে। তার মানে আমরা যদি আরেকটু সরল করি তাহলে দেখো তো 3√2 মানে এই জায়গায় কিন্তু 4, দুইটা 4, তার মানে আমাদের কিন্তু হবে 8, 4 4 8, 8 মানে কি 4 × 2। তার মানে আমি কি লিখতে পারি, 3√2 মাইনাস 2√2। তার মানে আমাদের কি থাকতেছে, 3টা √2 থেকে 2টা √2 বাদ দিলে একটা √2 থাকে। তার মানে আমার কিন্তু ব্যাসার্ধটা হয়ে গেল। এই অংশটা কিন্তু অনেক সহজ, তাই না? কেন্দ্র তো দেওয়াই আছে, ব্যাসার্ধ আমরা বের করে ফেলতে পারলাম। তাহলে সমীকরণটা কি হবে, তাহলে সমীকরণটা আমাদের কি আসবে, x - 2 হোল স্কোয়ার, x - 2 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি, ইকুয়াল টু কিন্তু আমাদের ব্যাসার্ধ r², আর এর মান কত, √2, আর এর মান কত, √2 হোল স্কোয়ার। পরে এটাকে যদি আরেকটু সরল করো তাহলে আনসারটা আরও সুন্দর আসবে। এটা রাখলেও ফুল মার্কস কিন্তু পাওয়া যাবে। এখন আমরা যেই সিকিউটা সলভ করব, এটা যশোর বোর্ডে 2023-তে আসা একটা স্ট্যান্ডার্ড সিকিউ। দেখো তো আমাদের এখানে উদ্দীপকটায় কি বলছে, দুইটা দৃশ্যকল্প দিয়ে দিছে। দৃশ্যকল্প একে আমাদেরকে 3টা সরল রেখা সমীকরণ দিয়ে দিছে, তাই না? আচ্ছা, আর দৃশ্যকল্প 2-এ 2টা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, এটা একটা এটা একটা। তো আচ্ছা, দুইটা দৃশ্যকল্পে আমাদের একটাতে 3টা সরলরেখা আর একটাতে 3টা বৃত্ত। তো আমরা প্রশ্নগুলোতে যাই। ক নাম্বারে কি বলছে দেখো, 3,2 বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকটার দৈর্ঘ্য বের করো। তার মানে বৃত্তের বাইরের একটা বিন্দু যেটা থেকে বৃত্তে যে স্পর্শক অঙ্কন করা যায় সেই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাই না? তো এটা কিন্তু আমাদের পরিচিত এবং সহজ একটা অঙ্কই। আমাদের এই জন্য কিন্তু বৃত্তের সমীকরণটাকে আদর্শ আকারে নিয়ে নিতে হবে। বৃত্তটার সমীকরণ কি দেখো তো, 2x² প্লাস 2y² মাইনাস 6x মাইনাস 7 ইকুয়াল টু 0। আমরা যদি এটাকে সাধারণ আকার বা আদর্শ আকারে নিতে চাই, x² এবং y²কে কিন্তু সহগ মুক্ত করতে হবে। সহগে 2 আছে, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। x² প্লাস y² 6x-কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 3x মাইনাস 7/2 ইকুয়াল টু 0। তাইলে আমাদের কিন্তু সাধারণ আকারে চলে আসছে। এখন কোন বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য দরকার, 3,2 বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এই লেখাগুলো আমি একটু গ্যাপ দিলাম। তাহলে আমাদের সূত্রটা কি দেখো তো, সাধারণ আকারকে সিদ্ধ কইরা √ওভার দিয়ে দিলে হবে। তার মানে সিদ্ধ করতে গেলে x এর জায়গায় 3 বসাইতে হবে, y এর জায়গায় 2 বসাইতে হবে। তাহলে আমাদের 3² কিন্তু 9, একবার লিখে ফেললাম। 2² কিন্তু 4, 9 প্লাস 4 মাইনাস 3 × 3 আবার মাইনাস 9, এখানে আছে মাইনাস 7/2। পরে দেখো এখানে সরলটাও কিন্তু সহজেই 9 9 বাদ চলে যাচ্ছে, 4 মাইনাস 7/2। তুমি যদি এখানে লসাগু করো, লসাগুতে আসবে 2, 4 দুগুণে 8 বিয়োগ 7, তার মানে √½ এত একক হচ্ছে আমাদের ওই বিন্দু থেকে বৃত্তটাতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। পরের খ অংশটাতে কি বলছে দেখো, দৃশ্যকল্প 1-এর সরলরেখা 3টাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে দৃশ্যকল্প 1-এ আমাদের কিন্তু 3টা সরলরেখা দিয়ে দিছে, একটা x = 0, আরেকটা y = 0, আরেকটা কি x = 10। এই 3টা সরলরেখাকেই স্পর্শ করে এরকম বৃত্ত আমাদের দরকার লাগবে।
তাহলে খ নাম্বারটা যদি আমরা সলভ করি তাহলে দেখো তো তিনটা রেখা কি কি। x = 0, তোমরা কি জানো x = 0 হচ্ছে y অক্ষের সমীকরণ, তাই না? x = 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। আরেকটা কি y = 0, y = 0 কার সমীকরণ? সেটা কিন্তু x অক্ষের সমীকরণ। তার মানে যে বৃত্তটা আমরা সমীকরণ বের করতে যাচ্ছি সেটা কিন্তু x অক্ষকে স্পর্শ করবে, y অক্ষকে স্পর্শ করবে। আবার x = 10 বা x = 10 এই রেখাটাকে স্পর্শ করবে। সবচেয়ে ভালো করে ম্যাথটা করার জন্য আমরা যদি একটা চিত্র অঙ্কন করে ফেলি তাহলে সবচেয়ে সুন্দর হবে। বৃত্তটা কেমন হবে সেটা ভালো করে বোঝার জন্য আমরা যদি একটা রাফ চিত্র অঙ্কন করি তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর হয়। তাহলে আমাদের এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে আমাদের বৃত্তটা কিন্তু এই যে এই রেখাটাকে স্পর্শ করবে, x অক্ষকে স্পর্শ করবে, y অক্ষকে স্পর্শ করবে। আবার x = 10, x = 10 কেমন রেখা? 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই যে এইখান দিয়ে যে আমি x = 10, y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। x = 10 কেমন রেখা? y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। তাহলে দেখো আমাদের যে বৃত্ত এই যে x অক্ষকে স্পর্শ করবে, y অক্ষকে স্পর্শ করবে, আবার x = 10 এই রেখাটাকে স্পর্শ করবে। এই তিনটাকে স্পর্শ করে এমন বৃত্ত যদি তুমি আঁকতে চাও, তোমার বৃত্তটার শেপটা কিন্তু আমি একটু রাফ চিত্র আঁকতেছি, বৃত্ত শেপ কিন্তু এরকম কিছু একটা হবে। এটা কিন্তু আবার x অক্ষের নিচেও হইতে পারে, x অক্ষের নিচেও হইতে পারে, তার মানে এরকম বৃত্ত হবে। তাহলে দেখো তো এই যে দুইটা সমান্তরাল রেখা, একটা হচ্ছে x = 0, y অক্ষের সমীকরণ কি? x = 0, আর x অক্ষের সমীকরণ কি? y = 0। আচ্ছা, এই যে এই দুইটা সমান্তরাল রেখাকে বৃত্তটা কি করে? স্পর্শ করে, তাই না? তাহলে এই যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্বটা এটাই কিন্তু আমাদের বৃত্তটার ব্যাস হবে, তাই না? তাহলে দেখো তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু 10 একক, তাই না? কারণ মূলবিন্দু থেকে এই রেখাটা কত দূরে? 10 একক দূরে। তার মানে যে বৃত্ত আমরা নির্ণয় করতে যাব তার ব্যাস কিন্তু 10 একক। তাহলে ব্যাসের অর্ধেকই কি? ব্যাসার্ধ, তাই না? তাহলে 10-এর অর্ধেক 5। তাহলে আমরা যে বৃত্তটা বের করতে যাচ্ছি তার ব্যাসার্ধ কিন্তু 5 একক। তাহলে দেখো নির্ণয় বৃত্তের ব্যাস, নির্ণয় বৃত্তের ব্যাস কি হবে? নির্ণয় বৃত্তের ব্যাস হবে ওই যে দুইটা সমান্তরাল রেখার দূরত্ব, একটা হচ্ছে x = 0 রেখা আর একটা x = 10 এই রেখা, এদের মধ্যকার দূরত্ব কত? 10। তাহলে ব্যাস হচ্ছে 10 একক। তাহলে আমাদের ব্যাসার্ধ বা r এর মান কত? ব্যাসার্ধ r এর মান হবে কিন্তু ব্যাসের অর্ধেক, তার মানে 5 একক। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি। আর যদি কেন্দ্রটা আমরা কোনোভাবে বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের বৃত্তটা আর সমীকরণটা হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কেন্দ্রটার দিকে যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখো তো এই যে আমাদের এই যে এটা কিন্তু কেন্দ্র। তাহলে দেখো তো এই যে ব্যাসের এই প্রান্ত আর এই প্রান্ত এদের ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু আমাদের কেন্দ্র আছে। তাহলে এই জায়গায় কিন্তু x এর মান 0, এই জায়গায় x এর মান 10, 0 আর 10-এর মাঝামাঝি কত? 5, তাই না? 0 আর 10-এর মাঝামাঝি কিন্তু আমাদের এই যে মাঝামাঝি এই জায়গায় কিন্তু x এর মান 5। তুমি যদি নিচেরটা চিন্তা করো, নিচেও কিন্তু এই জায়গায় x এর মান 5। আর কার মান দরকার? y এর মান। y এর মান বলতে এই যে এখানকার উচ্চতাটা, আবার এখানের ক্ষেত্রে নিচে কতটুকু দূরে আছে। তাইলে কেন্দ্রের কোটিটা হবে, তোমরা দেখো এই যে এই দৈর্ঘ্যটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এই দিকেরটাও ব্যাসার্ধ, এটা কিন্তু 5। তাইলে কেন্দ্রের কোটিটা কতটুকু উচ্চতার বিন্দু? 5 একক উচ্চতার বিন্দু। তার মানে কেন্দ্রের এইখানকার যে কেন্দ্র, x অক্ষের উপরের যে কেন্দ্র, এটার কোটিটা কিন্তু 5 হবে। কোটিটা কত হচ্ছে? 5 হচ্ছে। আর নিচে যে এটা কিন্তু 5 একক নিচে, 5 একক নিচে, কারণ ব্যাসার্ধ তো 5। তাহলে এই দিক 5, এই দিক 5, সব দিকেই 5, এইটাও 5। তার মানে এই যে যেহেতু y এর মান ঋণাত্মকের দিকে, সেই জন্য এই কেন্দ্রের কোটিটা হবে কিন্তু -5। এই কেন্দ্রের কোটিটা কি হবে? -5। তাহলে আমরা চিত্রটিকা কেন্দ্রটা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারতেছি দুইটা বৃত্তেরই। চিত্র হইতে আমরা কেন্দ্র কি লিখতে পারবো? চিত্র হইতে আমরা কেন্দ্র লিখতে পারবো কিন্তু ভুজ 5, কোটি আবার প্লাসের 5 হইতে পারে, মাইনাসের 5 হইতে পারে। তাহলে কিন্তু আমরা বৃত্তটা সমীকরণ লিখে ফেলতে পারবো, তাই না? সুতরাং বৃত্তটির সমীকরণ কি হবে? যেহেতু আমরা কেন্দ্রের ভুজ কোটি দুইটাই পেয়ে গেছি, বৃত্তটার সমীকরণ আমরা লিখে ফেলতে পারবো। সেটা কি হবে? দেখো
এক্স মাইনাস এইচ, এইচ মানে কেন্দ্রের ভুজ, সেটা কত 5। তাহলে আমরা লিখব এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি, কোটিতে আবার প্লাসের 5ও আছে মাইনাসের 5ও আছে, তাহলে তোমরা একবারে লিখে ফেলতে পারো ওয়াই প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 5, তাইলে আমাদের পরে ওই পাশে কী হবে 5 হোল স্কোয়ার। পরে এটাকে সরল করলে তোমরা কিন্তু বৃত্তটার সমীকরণটা এক্ষেত্রে পাওয়া যাচ্ছে। অংশে আমাদের যে কাজটা করতে বলছে সেটার প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। দৃশ্যকল্প 2 এর বৃত্ত দুইটি সাধারণ যে, তাহলে দেখো এই যে আমাদের দৃশ্যকল্প 2-তে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, তাই না? ওই বৃত্ত দুইটা সাধারণ যে কে বেশ ধৈরা অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো। তার মানে এই যে দুইটা বৃত্তের যে একটা সাধারণ যে থাকবে, একটা সাধারণ যে থাকবে, সেইটা হবে আমরা যে বৃত্তটা বের করব তার ব্যাস। তার মানে যদি এটাকে একটু চিত্রের মাধ্যমে তোমরা বুঝে নিতে চাও, দেখো আমাদের কিন্তু দুইটা বৃত্ত দিয়ে দিচ্ছে। এই যে এটা মনে করে একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত। এই যে দুইটা বৃত্তের যে সাধারণ যে, এই দুইটা বৃত্তের যে সাধারণ যে, যেটাকে আমি সাদা দাগ দিতেছি, এই যে সাধারণ যেটা কি হবে, সাধারণ যে যেটা সেটা হবে নতুন আরেকটা বৃত্তের ব্যাস, নতুন আরেকটা বৃত্ত, এই যে ব্লু কালারের বৃত্তটার ব্যাসটা হবে কিন্তু সাদা রেখাটা, এখানে একটা রেখা, সাধারণ যে রেখাটা কি হবে, নতুন যে ব্লু কালারের বৃত্ত সেটার ব্যাস। তাইলে এই যে ব্লু কালারের যে বৃত্তটা সেটা সমীকরণ বের করতে হবে। তাহলে আগে আমরা সাধারণ যেটা বের করে নিই। আমরা যদি আগে সাধারণ যেটা বের করে নিই তাহলে আমাদের প্রসেসটা কি হবে, আমরা কিন্তু এটা জানি, সূত্রের অংশগুলোতে আমরা দেখছি দুইটা বৃত্তের সাধারণ যে সমীকরণ নির্ণয়ের সূত্র কি, S1 মাইনাস S2 ইকুয়াল টু 0। S1 দ্বারা কি বোঝাচ্ছে, এই যে এই প্রথম বৃত্তটা, এটাকে কিন্তু আমরা এইভাবে S1 ইকুয়াল টু 0 বলি, আর এটাকে কি বলি, S2 ইকুয়াল টু 0। তার মানে দুইটা আদর্শ আকারই তো আছে, আদর্শ আকারের বিয়োগ করে যে নতুন একটা সরল রেখার সমীকরণ পাবা সেটাই কিন্তু সাধারণ যে সমীকরণ। তাহলে এটা যদি আমরা সরল করি, আমরা কিন্তু ইচ্ছা করলে একবারও বিয়োগ করে ফেলতে পারি। আমরা যদি একবারে বিয়োগ করে ফেলি তাহলে দেখো তো কি হয়, আমি একটার দিকে যে কোনো একটার দিকে একটা বিয়োগ করলেই হবে। ওকে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতেছি, একটু শর্ট করতেছি, তোমরা প্রয়োজনে ডিটেলস ক্যালকুলেশন করো। এক্স স্কোয়ার বাদ পড়ে যাবে, তাই না? ওয়াই স্কোয়ারও কী হবে, বাদ পড়ে যাবে। তারপর দেখো তো মাইনাসের 12টা এক্স প্লাসের 9টা এক্স, মাইনাসের 12টা প্লাসের 9টা, তার মানে থাকে কি মাইনাস 3 এক্স, তাই না? তারপর দেখো তো ওয়াইয়ের অংশটা কি হয়, প্লাসের আছে 16টা প্লাসের আছে 12টা, এটা বিয়োগ করে দিলে এটা মাইনাসের হয়ে যাবে, প্লাসের 16টা মাইনাসের 12টা, তার মানে তোমার থাকে প্লাস 4y। তারপর সংখ্যার সিরিয়াল, মাইনাসের 69, ওটা তো বিয়োগ করলে প্লাসের 69 হয়ে যাবে, মাইনাসের 69 প্লাসের 59, তখন আমরা কি পাবো সরল করলে, -10 ইকুয়াল টু 0। তুমি যদি এটাকে আরেকটু সরল করো, বিশেষ করে সামনে মাইনাস চিহ্নটা দূর করতে চাও তাও পারবে, তখন লিখতে পারবো 3x মাইনাস 4y প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু আমাদের সাধারণ যে, এটা আমাদের কি সাধারণ যে। এখন আমাদের কাজ হবে এই যে সাধারণ যে হবে যে নীল বৃত্তটার ব্যাস, সেটা সমীকরণটা বের করতে হবে। এটা কিন্তু তোমরা কয়েকভাবে বের করতে পারো। একটা হচ্ছে এই যে সাধারণ যে, এই সাধারণ যে হবে এই যে দুইটা বৃত্তের যে সাধারণ যে, দুইটা বৃত্তের যে সাধারণ যে, যে কোনো একটা বৃত্তের সাথে তোমরা যদি সাধারণ যে সমাধান করো তাহলে কিন্তু নতুন যে বৃত্ত তার ব্যাসের প্রান্তবিন্দু দুইটা পাওয়া যাচ্ছ। ব্যাসের প্রান্তবিন্দু দুইটা জানা থাকলে কিন্তু বৃত্তের সমীকরণ নির্ণয়ের আমাদের সূত্র আছে, এক্স বিয়োগ প্রথম ছেদবিন্দুর ভুজ ইন্টু এক্স বিয়োগ দ্বিতীয় ছেদবিন্দুর ভুজ প্লাস ওয়াই বিয়োগ প্রথম ছেদবিন্দুর কোটি দ্বিতীয়টার কোটি ইকুয়াল টু 0 লিখলেও করা যায়। আবার ইচ্ছা করলে আরেকটা সিস্টেমে করতে পারো, সেই সিস্টেমটাতে আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার একটা বৃত্ত, যেমন মনে করো প্রথমটা বা দ্বিতীয়টা, আচ্ছা মনে করো দ্বিতীয় বৃত্তটা, আর এটা হচ্ছে সাধারণ যে, তাই না? এটা কিন্তু আমাদের হবে নতুন যে বৃত্ত, নতুন যে বৃত্ত আমরা ব্লু কালার দিচ্ছি, নতুন বৃত্তের কিন্তু ব্যাস, নতুন বৃত্তের কি হবে, ব্যাস হবে। তাইলে আমরা একটা এই যে দেখো এই যে এই বৃত্তটা আর এই যে রেখাটা, একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দু দিয়ে গমন করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য কিন্তু আমাদের সূত্র আছে, সেটা দেখো আমরা ইউজ করতেছি, তাতে আশা করা যায় তোমাদের মনে পড়ে যাবে। তাহলে দেখো আমি দ্বিতীয় বৃত্তটাই নিচ্ছি,
দেখো সাধারণ যে এবং দ্বিতীয় বৃত্তটির ছেদবিন্দুগামী বৃত্ত। ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে মনে আছে? একটা বৃত্ত এবং একটা রেখা, একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ কিভাবে লিখতে হয়? এটা লিখতে হয় হচ্ছে এক্স স্কোয়ার, বৃত্তটার সমীকরণের বাম পক্ষটা লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x প্লাস 12y মাইনাস 59 প্লাস ধ্রুবক কে ইন্টু রেখাটার সমীকরণের বাম পক্ষটা লিখবা। রেখাটার সমীকরণের বাম পক্ষটা কি? thrice x মাইনাস 4y প্লাস 10 ইকুয়াল টু 0। এটি কিন্তু আমাদের নতুন বৃত্তের সমীকরণ। শুধু কে এর মানটা অজানা। কে এর মান বের করার জন্য আমরা যে কনসেপ্টটা ইউজ করব, এই বৃত্তটার কেন্দ্র বের করব। নতুন যে বৃত্তটা, যেটা সমীকরণ আমরা বের করতে যাচ্ছি, তার কেন্দ্র বের করব। সেইটা কিন্তু সাধারণ জের মধ্যে, নতুন বৃত্তটার কেন্দ্র কিন্তু কারণ সাধারণ জের মধ্যে, কারণ সাধারণ যেটাই তো নতুন বৃত্তের ব্যাস হচ্ছে, সাধারণ যেটাই নতুন বৃত্তের কি হচ্ছে? ব্যাস হচ্ছে। তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে সাজাই যেন ওর কেন্দ্রটা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপর দেখো এক্স কয়টা হয়, তুমি একটু ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারো। আমি এক্সেরগুলোকে একসাথে লিখে ফেলতেছি, প্লাস 3kx মাইনাস 9x। তারপর ওয়াই কয়টা দেখো, প্লাসেরগুলোকে একটু আগে লিখতেছি, প্লাস 12y মাইনাস 4ky। তারপর সংখ্যা কত থাকে? মাইনাস 59 প্লাস 10k ইকুয়াল টু 0। তারপর আমি যে কাজ করতেছি দেখো, সেটা হচ্ছে একটু সাজাইতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে কমন নিচ্ছি আমাদের এখান থেকে, কে কমন, এক্স কমন নিচ্ছি। এক্স কমন নিলে থাকে কি? 3k মাইনাস 9 ইন্টু এক্স। এখান থেকে ওয়াই কমন নিচ্ছি, 12 মাইনাস 4k ইন্টু ওয়াই। পরে এখানে থাকে কি? মাইনাস 59 প্লাস 10k ইকুয়াল টু 0। তারপর কেন্দ্র বের করার সূত্র কি তোমাদের মনে আছে? কেন্দ্র বের করার নিয়ম কি? একটা সংক্ষিপ্ত নিয়ম আমরা পড়াইছিলাম, সেটা কি দেখো তো, এই যে এই অংশটাকে আমরা মাইনাস 2x দ্বারা ভাগ করি, তাই না? এই অংশটাকে আমরা কি দ্বারা ভাগ করি? মাইনাস 2x-কে। তাহলে আমাদের থাকবে কি দেখো তো, 3k মাইনাস 9 মাইনাস 2x দ্বারা ভাগ করলে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 2 থাকবে। এই অংশটাকে কিন্তু আমরা মাইনাস 2y দ্বারা ভাগ করি, তার মানে 12 মাইনাস 4k ডিভাইডেড বাই মাইনাস 2। এখন এই কেন্দ্রটা কোথায় অবস্থিত? ওই যে ব্যাসের মধ্যবিন্দুই কিন্তু কেন্দ্র। তার মানে কেন্দ্রটা এই যে, এটা তো ব্যাস হচ্ছে, কেন্দ্রটা এই ব্যাস রেখাটার উপর অবস্থিত। তার মানে আমরা কেন্দ্র দ্বারা ব্যাসটাকে কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাইলে দেখো 1 নংকে সিদ্ধ করব, 1 নংকে এই বিন্দু দ্বারা কি করব? সিদ্ধ করব। তাইলে কিন্তু আমরা কে এর মানটা পাওয়া যাব। 1 নংয়ে দেখো তো 3 ইন্টু ভুজ, এক্স এর মানটা এখানে বসাইতে হবে। তাহলে আমরা কি লিখবো? 3 ইন্টু ভুজ, ভুজটা কত দেখো, ভুজটা কিন্তু 3k মাইনাস 9 বাই মাইনাস 2, 3k মাইনাস 9 বাই মাইনাস 2। তারপর দেখো তো কোটি কত, কোটি বসবে ওয়াইয়ের জায়গায়, মাইনাস 4 ইন্টু কোটিটা কত? 12 মাইনাস 4k বাই মাইনাস 2, 12 মাইনাস 4k বাই মাইনাস 2। পরে কি আরও সংখ্যা টংখ্যা কিছু আছে? আছে, প্লাস 10 ইকুয়াল টু 0, প্লাস 10 ইকুয়াল টু 0। পরে যে এটাকে যদি আমরা একটু সরল করি, তাহলে দেখো আমরা অনেকভাবে সরল করতে পারি। দেখো এখানে মাইনাস 2, এখানে মাইনাস 2, আমরা একবারে লসাগুই করে ফেলতেছি মাইনাস 2। লসাগু যদি আমরা মাইনাস 2 করি, উপরে কি হবে? এখানে হবে 3 ইন্টু 3, তার মানে 9k মাইনাস 27। এই জায়গায় কি হবে? মাইনাস 48, এই জায়গায় হবে মাইনাস 48 প্লাস 16k, প্লাস 16k। আর এই জায়গায় হবে মাইনাস 20 ইকুয়াল টু কি? 0। পরে মাইনাস 2কে আমরা ওই পার গুণ করে দিচ্ছি। তারপর দেখো তো কে কয়টা হয়? 16টা আর 9টা মিলে হয় কিন্তু 25টা। তাহলে আমরা লিখতে পারি 25k। আর সংখ্যা কত হয় দেখো তো, মাইনাস 47 আর মাইনাস 48, তার মানে আমাদের হয় মাইনাস 95 ইকুয়াল টু 0। আমরা যদি 5 দ্বারা ভাগ করি, তার মানে আমরা লিখতে পারি 5k মাইনাস 19 ইকুয়াল টু 0।
তার মানে আমরা কে এর মান কত পাচ্ছি? কে এর মান পাচ্ছি হচ্ছে 19/5। এখন এই কে এর মানটা যদি তুমি এই যে এই জায়গায় বসায় ফেলো, কে এর মানটা যদি তোমরা এই জায়গায় বসায় ফেলো, এই যে এই জায়গায় যদি কে এর মানটা বসাও, তাহলে কিন্তু তোমাদের বৃত্তটা চলে আসতেছে। তাহলে আমাদের বৃত্তটা কি হচ্ছে? বৃত্তটা হচ্ছে এই জায়গায় কে এর মান বসায়া সরল করলেই কিন্তু আমাদের বৃত্তটা চলে আসবে। এখন আমরা যেই সিকিউটা সলভ করব সেটা হচ্ছে সিলেট বোর্ডে 2023 সালে আসা খুবই স্ট্যান্ডার্ড মানের একটা সিকিউ। তো আমরা উদ্দীপকটা দেখার আগে ক নাম্বারটা আগে সলভ করে ফেলি। তোমরা দেখতেই পাচ্ছ ক নাম্বারটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের ক নাম্বারটা কি বলছে দেখো, একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে যার কেন্দ্র বের করতে বলছে। দেখেই বুঝতে পারতেছো সমীকরণটা পোলার আকারে আছে, তাই না? তাহলে আমরা যদি ক নাম্বারটা সলভ করতে যাই, আমাদের বৃত্তটা কি r-2 cos থিটা আর কি আছে +4 sin থিটা = 0, তাই না? এখন আমাদের যে এখানে পোলারে আছে, পোলার থেকে কার্টেসিয়াতে নেওয়ার জন্য আমাদের কিন্তু এরকম থাকলে সুবিধা। তোমরা জানো x = r cos থিটা এবং y = আমরা কি লিখতে পারি r sin থিটা, তাই না? আবার x² + y² সমান আমরা r² লিখতে পারি। এই ট্রান্সফরমেশনগুলো আমাদের জানা আছে, কিন্তু এখানে শুধু cos থিটা আছে, আমাদের একটা r দরকার। এখানে আবার r না থাকে r² থাকলে একটু বেশি সুবিধা হইতো, সেই জন্য সবগুলো অংশকে আমরা r দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে r কে r দ্বারা গুণ করলে হবে r² -2, এখানে cos থিটার সাথে একটা r গুণ হবে r cos থিটা, উভয় পক্ষকে আমরা r দ্বারা গুণ করে দিচ্ছি +4r cos থিটা = ওই পাশের 0। এখন দেখো আমরা যদি এই রিপ্লেসমেন্টগুলো করি, r cos থিটার পরিবর্তে যদি আমরা x লিখি, তাহলে দেখো তার r² এর পরিবর্তে কি লিখতে পারবো x² + y² -2। r cos থিটার পরিবর্তে কি লিখতে পারি, r cos থিটার পরিবর্তে আমরা x লিখতে পারি, x লিখলাম। আর sin থিটার পরিবর্তে আমরা y লিখতে পারি = 0। তার মানে আমাদের বৃত্তটা কিন্তু কার্টেসীয় আকারে চলে আসছে। এখন তো খুব সহজেই তোমরা কেন্দ্র বের করতে পারবে, তাই না? তাহলে আমাদের কেন্দ্রটা কি হবে বলো তো? কেন্দ্রটা হবে, আমাদের মনে আছে, দেখো লিখতে পারো, সরাসরি লিখে ফেলতে পারো। এই যে x আছে অংশটাকে -2x দ্বারা ভাগ করতে হয়, শুধু y আছে অংশটাকে -2y দ্বারা ভাগ করতে হয়। পরে যদি তোমরা সরল করো তাতে কি পাবা, এই জায়গায় হয় 1 আর এখানে হয় -2। তার মানে আমাদের প্রথমটার যে বৃত্তটার কেন্দ্র বের করতে বলছে সেটার উত্তর হচ্ছে 1, -2। খ নাম্বার অংশটা যদি দেখি, আমাদের এখানে প্রশ্নটা আগে একটু যদি পড়ে নেই। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষকে b বিন্দুতে স্পর্শ করে। এই যে y অক্ষটা খাড়া অক্ষটা যেটা, সেটাকে এই b বিন্দুতে কি করে স্পর্শ করে। আবার কি করে, x অক্ষ থেকে AB এর সমান দৈর্ঘ্যের একটা যে কর্তন করে। x অক্ষ থেকে বৃত্তটা একটা যে কর্তন করে, যেই যেটার দৈর্ঘ্য কত, এই যেখানে যে a বিন্দু আর b বিন্দু দেখতে পাচ্ছ, ওদের দৈর্ঘ্যের এই যে AB এর দৈর্ঘ্যের সমান। মানে তুমি যদি ব্যাপারটা একটু চিত্র থেকে বুঝতে চাও, তাহলে তোমার কিন্তু এরকম হবে। আমাদের মনে করে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আমাদের যে বৃত্তটা এটা y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তাহলে বুঝার সুবিধার্থে মনে করে এটা আমাদের b বিন্দু কত 0,6 আর x অক্ষ দিকে একটা যে কর্তন করে। তাহলে বৃত্তটা মোটামুটি এরকম একটা শেপ হবে, যেটা y অক্ষকে কি করবে, b বিন্দুতে স্পর্শ করবে। আর x অক্ষ দিকে এই যে এরকম একটা যে কর্তন করবে, ওই যে দৈর্ঘ্য হবে AB এর দৈর্ঘ্যের সমান। বুঝতে পারছো? এখন যেহেতু বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুটাও দিয়ে দিছে, এখান থেকে কিন্তু আমরা দুইটা ইনফরমেশন ক্লিয়ারলি লিখতে পারি। দেখো এই যে আমাদের এই ব্যাসার্ধটা হবে, যেহেতু y অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধটা হবে কেন্দ্রের ভুজের পরমাণের সমান। আবার এই যে স্পর্শ বিন্দুর যে কোটি আর কেন্দ্রের কোটি সমান হবে। তার মানে তুমি কেন্দ্রের কোটি, এই যে এই রেখাটা কিন্তু আমাদের x অক্ষের সাথে সমান্তরাল রেখার সব জায়গায় y এর মান সেম থাকে। তার মানে তুমি কেন্দ্রের কোটিটাও ওর সমান হবে। ওর কোটি 6, মানে এটা 6 একক উচ্চতায়, ওই যে আমাদের কেন্দ্রটাও কিন্তু কি হবে 6 একক উচ্চতায় হবে। শুধু ভুজটা পাইতে বাকি।
আচ্ছা, ব্যাসার্ধ যেহেতু আমাদের বৃত্তটা হচ্ছে ওয়াই এককে স্পর্শ করে, সেই জন্য ব্যাসার্ধ হবে কার সমান? ব্যাসার্ধ হবে এই যে কেন্দ্রের ভুজের পরম মানের সমান। তাহলে আমরা যদি খ নাম্বার অংশটা সলভ করি, তাহলে দেখো আমাদের বৃত্তটার সমীকরণ কি ধরে নিব? ধরি বৃত্তটি, যে বৃত্তটা বের করব সেটা সমীকরণ কিন্তু আমরা এরকম ধরে নিচ্ছি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কি? আর স্কোয়ার। তারপর দেখো আমাদের বৃত্তটা যেহেতু কাকে স্পর্শ করে? যে ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা কি লিখতে পারি? ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করে, ওয়াই অক্ষকে কি করে? স্পর্শ করে। কোন বিন্দুতে? সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে, 0,6 বিন্দুতে স্পর্শ করে। যেহেতু ওয়াই অক্ষকে 0,6 বিন্দুতে স্পর্শ করে, সেই জন্য আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু দুইটা ইনফরমেশন লিখতে পারি। একটা হচ্ছে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের পরম মানের সমান। আরেকটা তথ্য হবে যেহেতু স্পর্শ বিন্দুটা দিয়ে দিচ্ছে, সেই জন্য স্পর্শ বিন্দুর যে কোটি, মানে স্পর্শ বিন্দুটা যতটুকু উপরে আছে এক্স অক্ষ থেকে কেন্দ্রের কোটিটাও ততটুকু উপরে আছে। তার মানে আমরা কেন্দ্রের কোটি কে সমান লিখে ফেলতে পারবো 6। তাহলে এই দুইটা ইনফরমেশন আমরা যে বৃত্তটা সমীকরণ ধরে নিছি, এখানে যদি আমরা বসায় ফেলি, তাহলে আমাদের বৃত্তটা কিন্তু আরেকটু সহজ আকারে চলে আসবে। আমাদের বৃত্তটা তখন কি আসবে? দেখো আমরা লিখতে পারবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, এর মান কিন্তু আমরা 6 পাইছি, ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু কি? আর স্কোয়ার। আর এর মান আবার কি পাইছি? মডুলাস এইচ। এখন এটাকে যদি আমরা সরল করি, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2x এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 6 ইকুয়াল টু কি? এইচ স্কোয়ার। পরে দেখো আমরা যদি এখান থেকে আরেকটু সরল করি, তাহলে কিন্তু আমরা এই যে এইচ স্কোয়ার বাদ দিতে পারি। তারপর যদি একটু সাজায় লিখি, তাহলে দেখো সাজায় যদি লিখি তাহলে আমাদের কিন্তু এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু 0। এরকম আকারে আসছে। এখানে শুধু একটা অজানা আছে, সেই অজানাটা কি? সেটা কিন্তু আমাদের এইচের মানটা হইলেই আমাদের বৃত্তটা সমীকরণ কিন্তু চলে আসতেছে। এখন এইচের মানের জন্য কিন্তু আমাদেরকে আরেকটা শর্ত দিয়ে দিছে। সেই শর্তটা কি জানো? ওই যে বৃত্ত বের করতেছি তার একটা জেড দৈর্ঘ্য কিন্তু এ বির সমান। বৃত্তটার একটা জেড দৈর্ঘ্য কার সমান? এ বির সমান, তাই না? বৃত্তটার একটা জেড দৈর্ঘ্য কিন্তু এ বির সমান। তাহলে এ বির দৈর্ঘ্যটা কত সেটা আমরা আগে একটু বের করে রাখি। এ বির দৈর্ঘ্যটা কত হবে? দেখো তো আমরা যদি এ বির দৈর্ঘ্যটা বের করি, আমাদের এ বির দৈর্ঘ্যটা কি হবে? জায়গার অভাবে আমি একটু এদিকেই লিখতেছি। এ বির দৈর্ঘ্য কি হবে দেখো তো। আচ্ছা, এখানে কিন্তু একটু সহজই আছে, -8 - 0 হোল স্কোয়ার। তার মানে আমাদের এখানে আসবে, একটু আমি ডিটেলসে দেখাচ্ছি, -8 - 0 হোল স্কোয়ার প্লাস কোটিগুলার ব্যবধান কি? 0 - 6 হোল স্কোয়ার, 0 - 6 হোল স্কোয়ার। পরে যদি তুমি এটাকে সরল করো, এখানে আসবে 64 প্লাস 36, তার মানে 100, যার বর্গমূল করলে আসবে 10 একক। তাহলে আমরা যে বৃত্তটার একটা যেই জেড কথা প্রশ্নে বলছে, এক্স অক্ষ থেকে যে একটা জে কর্তন করে তার দৈর্ঘ্য কিন্তু 10 একক। তাহলে এক্স অক্ষ থেকে যে খণ্ডিত জে বা এক্স অক্ষ থেকে যে খণ্ডিত অংশ, সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের একটা সূত্র আছে। এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ নির্ণয় করার সূত্র কি দেখো। এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি 2√g² - c, তাই না? 2√g² - c, এটার পরিমাণ কত হবে? 10 একক হবে। এটার পরিমাণ হবে 10 একক। এখন এখান থেকে তোমার জির মান এবং সির মান বসাইতে হবে। সি কিন্তু ইজিলি বুঝতে পারতেছো 36, সি কিন্তু ধ্রুবক, সেটা 36। 2কে আমরা ওই পার পাঠায় দিচ্ছি, ওইটা 10-এর নিচে চলে যাবে। তার মানে আমরা এখানে জি কত? জি কিন্তু এই জায়গাটাই কিন্তু আমাদের 2gx, 2gx এর মান কিন্তু -2hx, এটা কিন্তু আমাদের 2gx, এটা আমাদের 2gx। তাহলে দেখো তো xx বাদ 2 বাদ, জির জায়গায় কে বসে আছে? -h, জির জায়গায় কে বসে আছে? -h হোল স্কোয়ার
-36 ইকুয়াল টু 2কে ওই পার পাঠিয়ে দিলে 10/2 হবে হচ্ছে 5। পরে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে দেখো h² -36 ইকুয়াল টু হবে আমাদের 5 বর্গ 25। পরে কিন্তু আমরা লিখতে পারবো h² সমান কি লিখতে পারবো 25 যোগ 36, 25 আর 36 মিলে আমাদের কত হবে, আমাদের হবে কিন্তু 61। তার মানে h² এর মান কিন্তু 61। তার মানে বলো তো h সমান কি হবে ±√61। h এর মানটা যদি আমরা এখানে বসায় ফেলি, h এর মানটা যদি আমরা এই জায়গায় বসায় ফেলি তাইলেই কিন্তু আমাদের বৃত্তটার সমীকরণটা হয়ে যাচ্ছে। s এর মানটা যদি আমি এখানে বসায় ফেলি, দেখো s এর মান কিন্তু +61 -61 দুইটাই হইতে পারে। তোমাদের অনেকের মনে হইতে পারে যে মাইনাস কেন হইতে পারে, বৃত্তটা কিন্তু দেখো আবার এইরকম সিচুয়েশনে হইতে পারে, তাই না, এরকম সিচুয়েশনে হইতে পারে, তাই না। সেই জন্য কেন্দ্রের এই ধরনের সিচুয়েশনে আসলে কিন্তু আমাদের h এর মান পজিটিভ, আর এই ধরনের সিচুয়েশনে h এর মান নেগেটিভ। তার মানে s এর মান তোমার দুইটাই কনসিডার করতে হবে। তাহলে যদি আমি শেষমেশ বৃত্তটা সমীকরণ লিখি, আমি যদি এই জায়গাতেই লিখে ফেলি যেহেতু নিচে জায়গার অভাব, তাহলে আমাদের সমীকরণটা কি আসবে, তাহলে দেখো আমাদের হবে x² + y², আমাদের হবে x² + y², পরে কি s এর মান কিন্তু ±√61, তাহলে -2 দিয়ে গুণ করলে +-2√61 +-2√61 সাথে কি আছে x মাইনাস কি -12y লাস্টে কি +36 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের খ নং অংশের আনসার। তাহলে মনে হয় এটা তোমরা সবাই বুঝতে পারছো, এই কনসেপ্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি গ নং অংশটা দেখি সেখানে কি বলছে, উদ্দীপকের বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। তাহলে তো দেখো তো এই যে চিত্রে যে একটা বৃত্ত দিয়ে দেওয়া আছে উদ্দীপকটাতে, এই যে এই গোল বৃত্তটা, এটা সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এই বৃত্তটার কি কি বৈশিষ্ট্য তোমাদের চোখে পড়ে, আমার কাছে কিন্তু বেশ কয়েকটা বৈশিষ্ট্য চোখে পড়তেছে, সেগুলা কি কি। তাইলে দেখো তো এই যে বৃত্তটা কিন্তু আমাদের এই দাগের নাম কি, এই দাগের নাম কিন্তু এক্স অক্ষ, এক্স অক্ষকে স্পর্শ করে, তাই না। আবার এই রেখার নাম কি, এই যে জায়গাতে একটা স্পর্শ করার ঘটনা ঘটতেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাই না। তাহলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। তার মানে দেখো এই যে ব্যাসার্ধ কেন্দ্রের এই দিক কিন্তু ভুজ, এই যে ভুজের পরম মানের সমান। আবার এই উচ্চতাটা কিন্তু কেন্দ্রের কোটি, এই উচ্চতাটা কি কেন্দ্রের কোটি। তার মানে এক্স অক্ষকে স্পর্শ করে, সেই জন্য ব্যাসার্ধ আবার কেন্দ্রের কোটির পরম মানের সমান হবে। আবার দেখো এই যে এবি রেখাটা কিন্তু বৃত্তটার একটা স্পর্শক হয়ে যাচ্ছে, তাই না। এবি রেখাটা বৃত্তটার কি হয়ে যাচ্ছে, একটা স্পর্শক হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কি কি ঘটনা ঘটতেছে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, আবার এই যে এবি রেখাটাকেও স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে দুইটাকে স্পর্শ করার কারণে কেন্দ্রের ভুজ এবং কোটি এবং ব্যাসার্ধ তাদের মান বা পরম মানগুলো কিন্তু সমান হবে। ব্যাসার্ধ তো ঋণাত্মক হবে না, এই জায়গায় তোমরা দেখি বুঝতে পারতেছ কেন্দ্রের ভুজটা ঋণাত্মক হবে। কেন্দ্রের ভুজ হইতে পারে -r, আর কেন্দ্রের কোটিটা হবে +r, আর ব্যাসার্ধ তো অবশ্যই ধনাত্মক, প্লাসের r হবে। তার মানে আমাদের কিন্তু এরকম একটা সিচুয়েশন চলে আসবে। আমি আগে একটু গেস করে লিখে ফেললাম, আমরা যখন বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তখন তোমরাও বুঝতে পারবা। তাহলে দেখো তো আমাদের যে বৃত্তটা সেটা কেমন হবে। আমরা গ নঙে বৃত্তটার সমীকরণ ধরে নিচ্ছি, গ নঙে বৃত্তটার সমীকরণ কেমন ধরে নিচ্ছি, ধরি বৃত্তটি আমরা এরকম লিখতে পারি, দেখো x - h² প্লাস y - k² ইকুয়াল টু কি r²। তারপর দেখো যেহেতু বৃত্তটা x অক্ষকে স্পর্শ করতেছে আবার y অক্ষকে স্পর্শ করতেছে, সেই জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো সমান হবে। r এর মান হবে মডুলাস h এর সমান, আবার হবে মডুলাস k এর সমান। এখন দেখো আমাদের বৃত্তটা যে অবস্থানে আছে, আমাদের বৃত্তটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই না। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কি হবে বলো তো, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মানটা কিন্তু কি হবে, নেগেটিভ হবে। এক্স এর মানটা হবে নেগেটিভ, ওয়াই এর মানটা হবে পজিটিভ। এক্স এর মানটা হবে নেগেটিভ আর ওয়াই এর মানটা হবে পজিটিভ। তাহলে আমাদের দেখো তো এইচ এর মানটা কি হবে, এইচ এর মানটা এখান থেকে আমরা বলতে পারি যেহেতু বৃত্তটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে,
কেন্দ্রের ভুজ হবে ঋণাত্মক একটা সংখ্যা, কিন্তু সেটা দৈর্ঘ্যটা আবার ব্যাসার্ধের সমান, তাই না? কেন্দ্রের ভুজের পরমান কিন্তু আর এর সমান, তাইলে বাট এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমাদের এক্স এর মানগুলো নেগেটিভ, তাহলে এইচ এর পরিবর্তে আমরা -r লিখতে পারবো। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু ওয়াই স্থানাঙ্ক বা কোটি কিন্তু ধনাত্মক, সেই জন্য কে সমান আমরা কি লিখতে পারবো? আর লিখতে পারবো। তার মানে তাহলে বলো তো আমাদের এইচ এর পরিবর্তে কি লিখতে পারবো? -r। কে এর পরিবর্তে কি লিখতে পারবো? শুধু +r। তাইলে আমাদের যে বৃত্তটা সেটার কেন্দ্রটা কি দাঁড়াচ্ছে? কেন্দ্রটা দাঁড়াচ্ছে কিন্তু আমাদের -r, r। এখন আর এর মানটা কিন্তু আমাদের দরকার, সেই জন্য আরেকটা শর্ত ব্যবহার করি, এই যে এবি রেখাটাকে বৃত্তটা স্পর্শ করতেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি এবি রেখাটার সমীকরণটা বের করে রাখি, দেখো তো এবি রেখার সমীকরণ কি? এবি রেখার সমীকরণ কি? এবি রেখা কিন্তু আমাদের এক্স অক্ষকে ছেদ করতেছে, ওয়াই অক্ষকে ছেদ করতেছে, তাহলে অক্ষগুলোকে ছেদ করে এরকম রেখার সমীকরণ পাওয়ার কিন্তু এই যে এরকম একটা সূত্র আছে। আবার দ্বিবিন্দুগামী রেখা দিয়েও বের করতে পারো। তো এই সূত্রটাতে যদি বের করি, এক্স এর নিচে লিখতে হবে -8, x/-8 প্লাস y/ কি লিখতে হবে? ওয়াই অক্ষকে ছেদ করে 0,6 বিন্দুতে, তাহলে y/6 = আমরা কি লিখবো? 1। পরে যদি এটাকে আমরা সরল করি, তারপর দেখো তো কি লিখতে পারি? 6 এবং 8 এদের লসাগু কত? 6 এবং 8 এর লসাগু কিন্তু আমাদের 24। 24 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে হবে -23x প্লাস 4y = কত হবে? 24। পরে যদি আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি, 24কে -23x প্লাস 4y -24 = 0। এরপরে যদি আমরা একটু প্রথমে মাইনাসটা দূর করি, তার মানে লিখতে পারবো 23x - 4y + 24 = 0। আমাদের কিন্তু কেন্দ্রের স্থানাঙ্কে এবং ব্যাসার্ধ সব জায়গাতে আর আছে, আর এর মানটা দরকার। তাহলে যেহেতু এই রেখাটা বৃত্তটার একটা স্পর্শক, আমরা কিন্তু একটা শর্ত ব্যবহার করতে পারি। তোমরা কি সেই শর্তটা জানো? শর্তটা কি? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্র কত? এই যে -4,4, -4,4 থেকে এই যে এটার দূরত্ব কি হবে? ব্যাসার্ধ আর এর সমান। এই যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারবো? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, যে সূত্রটা আমাদের এরকম টাইপের, এটা কার সমান হবে? ব্যাসার্ধ আর এরই সমান হবে। এখন কেন্দ্র থেকে এই যে বিন্দু দিকে এটা দূরত্ব পাওয়ার জন্য আমাদের কিন্তু এটা দ্বারা এটাকে সিদ্ধ করতে হবে। তার মানে এখানে কি হবে? -3r, তাই না? -3r আর হবে -4r। x এর জায়গাতে -r, y এর জায়গায় +r। যেমন আমরা লিখতে পারবো -3r, পরে কি লিখতে পারবো? -4r, পরে কি আছে? +24 নিচে কি? নিচে কিন্তু x এর সহগের বর্গ, 3 এর বর্গ 9 আর -4 এর বর্গ 16, 9 + 16। তারপর দেখো তো আমরা যদি সরল করতে থাকি, এই জায়গায় কিন্তু আমরা লিখতে পারবো মডুলাস 24 - 7r। ওই পাশে কত হবে? তোমরা তো জানো এই মানটা 5 আসে, 5 × r, তাতে আমাদের আসবে কিন্তু 5r। তারপর দেখো আমাদের কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটতেছে, আমরা যদি পরম মানটা উঠাই ফেলি, তার মানে আমরা লিখতে পারি 24 - 7r সমান কিন্তু +-5r। এখন আর এর মান আমরা প্লাসেরও নিতে পারি, মাইনাসেরও নিতে পারি। সরি, এখানে আমরা প্লাস চিহ্ন নিতে পারি, মাইনাস চিহ্ন নিতে পারি। যদি প্লাস চিহ্ন নাও, যদি নেও তাহলে কি ঘটনা ঘটে? তাহলে দেখো তো, প্লাস চিহ্ন যদি নেও তাহলে আমাদের যে অবস্থাটা আসে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু 24 - 7r সমান 5r। পরে 7r কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, 5টা 7টা মিলে 12টা, আর এর মান 24, তার মানে আর এর মান হচ্ছে 2। আর এর মান কত? 2। প্লাস চিহ্ন নিয়ে আর এর মান 2 পাইলাম। যদি আমরা মাইনাস নেই, তাহলে আমরা কি লিখতে পারবো? যদি এখান থেকে মাইনাস চিহ্নটা নেই, তাহলে আমরা লিখতে পারবো 24 - 7r সমান -5r। তারপর দেখো
আমরা যদি 7 আর ওই পাশে নিয়ে যাই -7 আর যাই হবে +7 আর মাইনাসের আছে 5টা, 2r এর মান 24, তার মানে r এর মান হচ্ছে এই ক্ষেত্রে 12। এটা কিন্তু আবার গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? তাহলে দেখো এই যে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব, এই যে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব কিন্তু ব্যাসার্ধের সমান হবে। তুমি এই যে এইখান থেকে এইটার দূরত্ব তো কোনোভাবেই 12 একক হবে না, তাই না? এই দূরত্ব হচ্ছে 6, এই দূরত্ব হচ্ছে 8, তাহলে এই যে এই দূরত্ব তো এত বেশি হবে না, তাই না? এটা আমরা r এর মান 12টা কি গ্রহণযোগ্য নয়, r এর মান 12টা কি নয়, গ্রহণযোগ্য নয়। r এর মান 12টা কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে r এর মান আমাদের কত নিতে হবে? 2 নিতে হবে। r এর মান যদি 2 নেও, r এর মান যদি 2 নেও তখন তোমার কেন্দ্র কত আসতেছে? r এর মান যদি 2 নেও তখন তোমার কেন্দ্র কি আসতেছে? তখন তোমার বৃত্তটার কেন্দ্র কত আসতেছে? কেন্দ্র আসতেছে কিন্তু -2,2, কেন্দ্র আসতেছে -2,2, আর ব্যাসার্ধ তো r এর মান 2ই নিলাম। তাহলে বৃত্তটার সমীকরণটা কি হবে? বৃত্তটার সমীকরণটা হবে x মাইনাস, তাই না, মাইনাস হচ্ছে ভুজ, ভুজ কত কেন্দ্রের? -2, তাহলে মাইনাস মাইনাসে আমাদের হয়ে যাবে +2 হোল স্কোয়ার, y মাইনাস কেন্দ্রের কোটির হোল স্কোয়ার ইকুয়াল টু কি? ইকুয়াল টু 2 স্কোয়ার। পরে এটা কিছু করলে সরল করতে পারো অথবা এভাবে রাখতে পারো। তাইলে এটা কিন্তু আমাদের এই অংশটার আনসার। এখন আমরা চট্টগ্রাম বোর্ডে আসা 2023 সালে যে সিকিউটা বৃত্ত সম্পর্কিত সেটা সলভ করব। দেখো এখানে আমাদের যে উদ্দীপক আছে, আচ্ছা ক নাম্বারটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, সেজন্য আমরা ক নাম্বারটা আগে সলভ করতেছি। দেখো তো আমাদের ক নাম্বারটাতে কি বলছে? আমাদের বলছে ব্যাসার্ধ 3 এবং এই বৃত্তের সাথে সমকেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাই না? বৃত্তের সমীকরণের জন্য আমাদের কি কি দরকার? কেন্দ্র আর ব্যাসার্ধ। ব্যাসার্ধ কিন্তু ডাইরেক্টলি দিয়ে দিছে 3, ব্যাসার্ধ ডাইরেক্টলি কত দিয়ে দিছে? 3, তাই না? আর কি দরকার? কেন্দ্র। কেন্দ্রটার জন্য আমাদের কি বলছে? আরেকটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। দেখো বলছে ওই বৃত্তের সাথে সমকেন্দ্রিক। সমকেন্দ্রিক মানে কি? দুইটা বৃত্তের কেন্দ্র একই, দুইটা বৃত্তের কেন্দ্র একই হইলে তাদেরকে সমকেন্দ্রিক বৃত্ত বলা হয়। তাহলে এটা কেন্দ্রটা প্রদত্ত বৃত্তের কেন্দ্রের সাথে মিলে যাবে। তাহলে কেন্দ্র কেমন হবে? আচ্ছা দুইটা বৃত্ত সমকেন্দ্রিক, তাহলে চিত্র হয় এরকম। মনে করি এটা একটা বৃত্ত, আরেকটা বৃত্ত, এই যে দুইটা বৃত্তের কেন্দ্র একই, জাস্ট ব্যাসার্ধটা শুধু ভিন্ন। হ্যাঁ, এই ধরনের বৃত্তগুলোকে সমকেন্দ্রিক বৃত্ত বলা হয়। তাহলে কেন্দ্র কিন্তু এটা কেন্দ্রের সাথে মিলে যাবে। তাহলে দেখো তো এখানে কেন্দ্রের ভুজ পাওয়ার জন্য আমরা -4x কে -2x দ্বারা ভাগ করব। আমি একটু সংক্ষিপ্তভাবে লিখে ফেলতেছি, কারণ এই কনসেপ্টটা আমরা অনেকগুলা সিকিউর মধ্যেই আলোচনা করছি। তাহলে -4x কে -2x দ্বারা ভাগ করলে আমরা 2 পাবো। কেন্দ্রের কোটির জন্য -6y কে -2y দ্বারা ভাগ করতে হবে, তাতে আমরা 3 পাবো। তার মানে ব্যাসার্ধ আর কেন্দ্র কিন্তু আমাদের সামনে আছে। তাহলে আমাদের বলো তো বৃত্তটার সমীকরণ কি আসবে? কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে তো বৃত্তের সমীকরণ তোমরা চোখ বন্ধ করেই বলতে পারবা। সমীকরণটা কি হবে? x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাসার্ধ আমাদের কত? 3 ইকুয়াল টু 3 স্কোয়ার। তারপর এটাকে সরল করলেই তোমাদের বৃত্তটার সমীকরণ আরও একটা স্ট্যান্ডার্ড আকারে চলে আসবে। আচ্ছা খ নঙে কি বলছে দেখো তো। খ নঙে বলছে উদ্দীপকে উল্লেখিত বৃত্তদ্বয়ের সাধারণ যে কে বৃত্তের ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটু আগে একটা সিকিউতে কিন্তু আমরা এরকম একটা অংশ করছি, সুতরাং এই অংশটা আমি জাস্ট সংক্ষেপে আবার একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ একই ধরনের প্রসেস রিপিট করলে আমাদের কিন্তু ক্লাসটার ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে। তারপর তোমাদের তো কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি এটার সলিউশনের পিডিএফের, সেখান থেকে তোমরা আবার দেখে নিতে পারলে। একই জিনিস রিপিট হচ্ছে, সেজন্য আমি একদম বিস্তারিত সলভ করতেছি না, শুধু বুঝিয়ে দিচ্ছি। যে দুইটা বৃত্ত দিয়ে দিছে ওদের সাধারণ যে আমাদের কি হবে? এটাকে আমরা কিন্তু S1 নাম দিই, এটাকে আমরা কি নাম দিই? S2। তার মানে S1 - S2 করলেই তোমরা কিন্তু যে একটা সরল রেখা পাবা, সেটাই কিন্তু আমাদের সাধারণ যে সমীকরণ। তাহলে আমাদের বলছে সাধারণ যে কে নতুন আরেকটা বৃত্তের ব্যাস দইরা নতুন বৃত্তটা সমীকরণ বের করতে। তার মানে এই যে এই বৃত্ত আর এই বৃত্ত যেই দুইটা সমীকরণ দিয়ে দিছে, ওদের যে সাধারণ যে সেটা কি হবে? আমাদের নতুন বৃত্তটার ব্যাস হবে। এই যে নীল রেখাটা যে সাধারণ যে, এটা নতুন বৃত্তের ব্যাস হবে। নতুন বৃত্তটার ব্যাস
জানা আছে তার সমীকরণ লাগবে। সেই জন্য আমরা এই যে এইটাকে আর এইটাকে নিতে পারি অথবা প্রথমটাকে নিতে পারি। তাহলে নতুন যে বৃত্তটা হবে সেটাকে যদি আমি একটু চিত্রে উপস্থাপন করতে চাই, এই যে নতুন বৃত্তটা হবে সাদা কালারেরটা, ওর কেন্দ্র হবে কিন্তু সাদা অরেঞ্জের উপরে। তাহলে নতুন যে সাদা বৃত্তটা, এই যে আমাদের নীল বৃত্তটা আর নীল রেখাটা ছেদবিন্দু দিয়ে গমন করবে। তাহলে একটা বৃত্ত এবং একটা রেখা তাদের ছেদবিন্দু দিয়ে গমনকারী নতুন বৃত্তটা কেমন হবে? নতুন বৃত্তটা হবে, তুমি এই যে একটা বৃত্তের সমীকরণ লিখবা, এটা নিলেও হবে, দ্বিতীয়টা নিলে হবে প্লাস কে ইন্টু রেখাটা এক্ষেত্রে কি সাধারণ যে এদের এরকম আকারের সমান 0 লিখবে, তাই না? আগেও কিন্তু আমরা এরকম একটা করছি। তারপর কে এর মান পাওয়ার জন্য এই সমীকরণটাকে একটু সাধারণ আকারে প্রকাশ কইরা তুমি কেন্দ্র বের করবা। কেন্দ্রের স্থানাঙ্কটা দ্বারা তুমি সাধারণ যে সমীকরণটাকে সিদ্ধ করবা, তাতেই কে এর মানটা পাওয়া যাবে। তারপর কে এর মানটা যদি আবার এখানে বসাও, তাইলে কিন্তু তুমি নতুন যে বৃত্তটা আমরা যেটাকে এখানে সাদা রঙে সূচিত করছি সেটা সমীকরণটা পেয়ে যাবা। তার মানে এটা আগের অঙ্কটার মতোই একদম সেম প্রসেস, জাস্ট ডিজিট চেঞ্জ। গ নং অংশটা যদি দেখি, গ নং অংশটারও আবার এখানে আমরা প্রশ্নটা পড়ে দেখি। এত বিন্দু হতে উদ্দীপকের প্রথম বৃত্তটার উপর অঙ্কিত স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ নির্ণয় করো। তাইলে এই বিন্দু হতে উদ্দীপকের প্রথম বৃত্তটার উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণও লাগবে, অবিলম্বে সমীকরণও লাগবে। অবিলম্ব জিনিসটা নতুন, কিন্তু বাইরের একটা বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কিন্তু আমরা বের করছি, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু একই ধরনের অঙ্ক আমরা আগেও করছি, তার মানে দেখতে পাচ্ছ এখনকার সিকিউগুলোতে কিন্তু আগের নিয়মগুলো রিপিট হইতে থাকবে। তাইলে আমাদের এই যে -3,2 বিন্দু থিকা, আমাদের কিন্তু -3,2 বিন্দু থিকা প্রথম বৃত্তটাতে যে স্পর্শক আঁকা যায়, আমরা কিন্তু জানি দুইটা স্পর্শক আঁকা যায়, একটা আমরা বের করতে যাব, দুইটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তাহলে যেই স্পর্শক আমরা বের করতে যাব সেটা কিন্তু -3,2 বিন্দুগামী সরলরেখা। তাহলে -3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে? y - 2 = m × x -3, তাতে x + 3 আসবে। তারপর এটাকে কি করব? আমরা আদর্শ আকারে নিব। এটাকে কি করব? আমরা আদর্শ আকারে নিব। তারপর m এর মানটা বের করার জন্য বৃত্তের যে কেন্দ্র, প্রথম বৃত্তটা কোনটা? প্রথম বৃত্তটা হচ্ছে আমাদের এইটা। এটার কেন্দ্র কত দেখো তো, এখানে কিন্তু কেন্দ্র লুকায় আছে। তুমি যদি কেন্দ্র বের করো, এটাকে -2x দ্বারা ভাগ করলে -3 পাবা, আর এটাকে -2y দ্বারা ভাগ করলে -1 পাবা। কেন্দ্র পেয়ে গেলাম। ব্যাসার্ধ কিন্তু আরও সহজে পেয়ে যাব। ব্যাসার্ধ r এর মান কত? রুটের ভিতর এইটার বর্গ, -3 এর বর্গ করলে 9 আর -1 এর বর্গ করলে 1, 9 + 1 10 বিয়োগ 6, 10 বিয়োগ 6 করলে 4, 4 এর বর্গমূল কিন্তু 2, তার মানে ব্যাসার্ধ 2। এখন তুমি m এর মান পাওয়ার জন্য এটাকে তো আগে আদর্শ আকারে সাজিয়ে নিছো। আদর্শ আকারে সাজাইলে এটাকে আমি একটু যদি সংক্ষেপে লিখে ফেলি, এটাকে আদর্শ আকারে সাজাইলে এরকম আসবে mx - y + 3m + 2 = 0। তারপর তোমার m এর মান পাওয়ার জন্য কি করতে হবে? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে এই বিন্দু থেকে এই স্পর্শক রেখার লম্ব দূরত্ব বের করে ব্যাসার্ধের সমান লিখবা। এই কনসেপ্টটা কিন্তু আমাদের অনেকগুলো অঙ্কে ব্যবহার হয়েছে। সুতরাং সেম জিনিস আমি আর রিপিট করে ক্লাসের ডিউরেশনটা বাড়াইতে চাচ্ছি না। তাতে m এর তুমি দুইটা মান পেয়ে যাবে, যেহেতু একটা পরম মানের ব্যাপার আছে। m এর দুইটা মান যদি এখানে বসাও, দুইটা স্পর্শক পাওয়া যাবে। এই যে আমাদের এই যে স্পর্শকটা আর এই স্পর্শকটা, এই দুইটা স্পর্শক তোমরা পাওয়া যাবা। তারপর আছে অবিলম্বের ব্যাপার। অবিলম্ব জিনিসটা যেন কি? অবিলম্ব হবে এই যে স্পর্শ বিন্দুতে স্পর্শকটার সাথে লম্ব। তুমি যদি স্পর্শক যে সরলরেখাটা সেটা সমীকরণ পাওয়া যাও, সেটার সাথে অবিলম্ব হবে লম্ব রেখা। লম্ব রেখার জন্য আমাদের কি কি যেন চেঞ্জ করতে হয়? অবিলম্বের সমীকরণটা স্পর্শকের সমীকরণের সাথে লম্ব হবে। লম্বের জন্য আমাদের কি কি চেঞ্জ করতে হবে? x এবং y এর সহগগুলো অদল বদল, মাঝখানের চিহ্ন বদল, আর ধ্রুবক বদলাই আমরা কে লিখব। তারপর অবিলম্ব কিন্তু অবশ্যই কেন্দ্র দিয়ে গমন করবে। কেন্দ্র দ্বারা যদি সিদ্ধ করো, তাইলে তুমি কিন্তু কে এর মানটা পাওয়া যাবা। কে এর মান পাওয়া গেলে কে এর মানটা অবিলম্বের যে সমীকরণটা ধরে নিবা, স্পর্শকের সমীকরণটার সাথে লম্ব, সেখানে কে এর মানগুলা বসাইলেই তুমি অবিলম্বের সমীকরণ পাওয়া যাবা। যেহেতু স্পর্শক পাবা দুইটা, অবিলম্ব পাবা দুইটা, একটা অবিলম্ব এরকম আর একটা অবিলম্ব এরকম। তার মানে পুরো ম্যাথটা আশা করা যায় তোমরা নিজেরা সমাধান করতে পারবা, কিন্তু করতে হবে, রেখে দিলে হবে না। ক্যালকুলেশন যদি প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে অঙ্ক কমন পড়লেও তোমার কিন্তু ক্যালকুলেশনে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই জন্য ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। তাইলে আশা করা যায় সবাই ম্যাথটা অবশ্যই কমপ্লিট করে শেষ করবে, উত্তরটা চেক করে দেখবে তোমার প্রাপ্ত উত্তর
আর পিডিএফে প্রাপ্ত উত্তরের সাথে মিলে কিনা।